আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 93 ব্যাচের আজকে 13তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো এসইও কিওয়ার্ড রিসার্চ। তো আমরা খুব ভালো মতো জানি যে আমাদের পরীক্ষা হলো, মিড টার্ম এক্সাম হলো আমাদের 14 তারিখ মিড টার্ম এক্সাম হবে, এবং আমাদের 12 তারিখ একটা, আমি ক্লাস নিচ্ছি না এটা আমি বলে দিয়েছি অলরেডি, আমাদের 12 তারিখ 14 তারিখ আমাদের এক্সাম হবে, মিড টার্ম এক্সাম হবে। এবং এক্সাম নিয়ে আমরা অলরেডি আমি অনেক কথা বলেছি। আপনারা আমাকে যদি বলেন আমি আবারও এক্সাম নিয়ে কথা বলবো। যদি আমরা এক্সাম নিয়ে কথা বলতে চাই আমরা কথা বলতে পারি। সবাই কি চাচ্ছেন আমি আবার এক্সাম নিয়ে কথা বলি? অলরেডি আমরা জানি যে 1 থেকে 13টা ক্লাস নিয়ে আমাদের এক্সাম হবে। কিছু কিছু স্মল কোশ্চেন থাকবে, এবং কিছু কিছু আমাদের ব্রড কোশ্চেন থাকবে, এবং আমাদের যে কয়টি যে আনসারগুলো পাবো, মানে আমাদের যে রেজাল্ট পাবো, এগুলো সবগুলো আমাদের এমসিকিউ রেজাল্ট পাবো। মনে আছে? যে রেজাল্ট পাবো, ভিউ রেজাল্টসে ক্লিক করে আমরা সবগুলো কিসের মার্কস পাবো? আমরা এমসিকিউর মার্কস পাবো। পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে, এর পরবর্তী ক্লাসে আমরা আমাদের রিটেন মার্কস গুলো আমরা দেখতে পারবো। রিটেন প্লাস এমসিকিউ মার্কস পরবর্তীতে দেখতে পারবো। আশা করি মনে পড়েছে। তো আমাকে কিন্তু, যদি আপনারা দেখেন আপনাদের রিটেন মার্কস যোগ হয়নি, আমরা প্যানিক হবো না, কারণ আমাদের রিটেন মার্কস যোগ হওয়ার কথা না। আশা করি আমাদের মনে আছে। আশা করি আমাদের এটি কিন্তু মনে আছে, যেটি আমি গত ক্লাসে সুন্দর মতো আপনাদের বুঝিয়ে দিয়েছিলাম। ওকে। এবং আমি এটাও বলেছিলাম যে এরকম একটা লিংক থাকবে, সেই লিংকটি আমরা কপি করে, আমরা মোবাইল ডিভাইসে যদি থাকি, লিংকটি কপি করে মোবাইল ডিভাইসে আমরা আমাদের এক্সামটি দিব। মোবাইল ডিভাইসে এক্সাম দেওয়ার কারণটিও বলেছিলাম, যাতে কোনো কারণে কারেন্ট চলে গেলে আমাদের এক্সামে কোনো সমস্যা না হয়। এবং যদি ফেসবুকে দিই, তাহলে আমাদের একটা সমস্যা হয়ে থাকে, আমাদের আনসারগুলো সেভ থাকে না। এগুলো সবকিছু আমি গত ক্লাসে সুন্দর মতো বুঝিয়ে দিয়েছিলাম। সবার মনে আছে? আশা করি সবার মনে আছে। ক্লিয়ার? কারো যদি ক্লিয়ার না হয় বলেন, স্যার আমার মনে নেই, আমি বুঝিয়ে দিব। তাহলে আমার সবার ইয়ে দেখে মনে হচ্ছে সবার মনে আছে। তাহলে আমরা আজকের ক্লাস শুরু করে দিই। আজকের ক্লাস বেশি বড় হবে না, আজকের ক্লাস একটু ছোটই, কারণ এটি নর্মালি দুটো ক্লাস হয়। আমি এসইও ক্লাসকে দুভাগে ভাগ করে দিয়েছি। আজকের ক্লাস হলো কিওয়ার্ড রিসার্চের ক্লাস, ঠিক আছে? যেটির মাধ্যমে আমরা বুঝতে পারবো কিওয়ার্ড গুলো কি, এবং কিওয়ার্ড থেকে কি কি আর কি আসে, সেগুলো আমরা ডিটেলস ভাবে বুঝতে পারবো। তো আজকের ক্লাসও কিন্তু আমি একটু আগে বলেছি, আজকের ক্লাসটা কিন্তু আমরা সম্পূর্ণ থিওরিটিক্যাল ক্লাস আর কি হবে। তো আমরা দেখি আজকে থিওরিটিক্যাল আমরা কি কি পড়তে হতে পারে। তো আমরা যদি দেখি কিওয়ার্ডস কয় টাইপের হয়। কিওয়ার্ডস যদি ক্যাটেগরাইজ করি, ক্যাটেগরি করতে গেলে আমাদের কিওয়ার্ড হয় চার, দুই টাইপের, তিন টাইপের। একটি হলে কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডস। কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডস নাম দেখি বোঝা যাচ্ছে, যেটি দিয়ে কাস্টমারকে ডিফাইন করে বা কাস্টমারকে বোঝা যায়। প্রোডাক্ট ডিফাইনিং কিওয়ার্ডস শব্দ দিয়ে বোঝা যাচ্ছে, যেটাকে প্রোডাক্টকে আমি বুঝাবো বা সংজ্ঞায়িত করব। তৃতীয়টা হলো জিও টার্গেটিং কিওয়ার্ডস, মানে যে কিওয়ার্ড দিয়ে আমি জায়গাকে ডিফাইন করব, সেটাকে আমি বলছি হলো জিও টার্গেটিং কিওয়ার্ড। তো আমরা বুঝতে পারলাম কিওয়ার্ড হলো তিন টাইপের হয়ে থাকে। স্যার, এটা কি শুধুমাত্র তিন টাইপের হয়ে থাকে? না, কিওয়ার্ড শুধুমাত্র ক্যাটেগরি ওয়াইজ তিন টাইপের হয়ে থাকে। কিওয়ার্ড যে সাইজ, মানে এর যে লম্বা নাকি ছোট, এই ভাগে আমরা কিন্তু এটাকে আরো অনেক ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? পাঁচ ভাগে ভাগ করতে পারি। কি কি ভাগে? লেন্থ ওয়াইজ আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি। যদি আমি দেখি, প্রথমটা হলো শর্ট টেল, যেটা ছোট; লং টেল, যেটা আরেকটু বড়; একটা সাব গ্রুপ, যেটা একটা গ্রুপকে নির্দেশ করবে;
একটি শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড, যেটা যেসব কিওয়ার্ড কিছু সময় থাকবে তারপরে সবাই ভুলে যাবে। আর এটি হলো লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড, যেটা মানুষ আজীবন মনে রাখবে। তো আমরা মোটামুটি একটা ধারণা হয়ে গেল আমরা কোন কোন কিওয়ার্ড নিয়ে কাজ করি এবং কোন কিওয়ার্ড নিয়ে আমরা আজকে শিখব। মোটামুটি আমাদের একটি ধারণা হয়ে গেছে, এবং কোন কিওয়ার্ড আসলে কি এটিও আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে। তাহলে আমরা একটা একটা করে কিওয়ার্ড বুঝি। যদি আপনারা চান স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কারণ আমরা সবগুলো একটা একটা করে বোঝার ট্রাই করব। ওকে, আশা করি এখন আমরা একটা একটা করে বোঝার ট্রাই করি। প্রথমে হলো ক্যাটেগরি ওয়াইজ, যেটা বললাম তিন ভাগে ভাগ করা যায়। প্রথমটি বললাম হলো কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড। তো কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড কোনটা? যে কিওয়ার্ড দিয়ে আপনি কাস্টমারকে বুঝাবেন। এমন কিছু কিওয়ার্ড আছে যা আপনার যেসব কাস্টমারকে নির্দেশন করতে চান, আকর্ষণ করতে চান, তাদেরকে ফোকাস করে আপনার পটেনশিয়াল কাস্টমারকে সেই সব গুলো ব্যবহার করে আপনার প্রোডাক্ট বা সার্ভিস খোঁজার সময় ব্যবহৃত করা হয়। তাদেরকে কি বলছি আমরা? কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড। তাহলে আপনি যদি এটি কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড হয়, আসলে কিরকম হতে পারে? তো আমরা একটা উদাহরণ দেখি। আপনাকে যদি বলে একটা কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড আপনি সাজান, তাহলে কিরকম সাজাবেন? তো আমরা যদি উদাহরণ দিই, যদি আপনি বিগিনার এর জন্য মানে নতুন মানুষের জন্য রানিং শুজ বিক্রি করেন, তাহলে আপনার কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ড কিরকম হতে পারে? তো আপনি কাকে ডিফাইন করছেন বা কাকে আপনি সংজ্ঞায়িত করছেন? আপনি আপনার কাস্টমারকে সংজ্ঞায়িত করছেন। তাহলে কাদের জন্য? যে মাত্র শুরু করছে, বিগিনারদের জন্য। তাহলে আপনার বেস্ট রানিং শু ফর বিগিনার্স। ঠিক আছে, কি বলেছি? বেস্ট রানিং শু ফর বিগিনার্স। এরকম আমরা একটা কিওয়ার্ড রেডি করলাম। তাহলে আমরা কাকে সংজ্ঞায়িত করছি? যে দৌড়াচ্ছে তাকে সংজ্ঞায়িত করছি। একইভাবে যদি আমি দিই বেস্ট অ্যাফোর্ডেবল, অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স, তো আমরা এখানে বুঝতে পারছি কি? অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স, যে কম দামি রানিং শু কার জন্য? যে ভালো দৌড়াতে পারে এমন মানুষের জন্য। তো আমরা এভাবে করে যদি একটি কিওয়ার্ড লিখি, তাহলে আমরা কাকে ডিফাইন করছি? আমরা কাস্টমারকে ডিফাইন করছি। এখন যদি আমরা গুগলে সার্চ দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স। এটা আমরা যদি দেখি, দেখতে পাচ্ছি বেস্ট 7 অ্যাফোর্ডেবল রানিং শু ইন 2024 আসছে। এটা যদি এখন আপনি সার্চ দেন, এই জিনিসই কিন্তু আসবে। ঠিক আছে, তো এখানে আমরা বুঝতে পারছি 2025 2024 কেন আসছে আমি জানি না, কিন্তু এরকমই আসে আর কি। এছাড়াও রেডিটের একটি পোস্ট আসছে। তো এভাবে করে আমরা কি বুঝলাম? অ্যাফোর্ডেবল রানিং শু ফর বিগিনার্স, এটি কিন্তু একটা মোটামুটি ভালো কিওয়ার্ড। ওকে, তারপর হলো ডিফারেন্ট কিওয়ার্ড ইন ক্যাটেগরি। সেকেন্ডটা আমি কি বলেছিলাম? সেকেন্ডটা বলেছিলাম প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ডস। তো প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ডস মানে কি? একটু আগে আমরা কাকে বুঝিয়েছিলাম? আমরা কাস্টমারকে বুঝিয়েছিলাম, তাই না? তাহলে এখন আমার কাকে বুঝাতে হবে? আমি যদি প্রোডাক্ট নিয়ে চিন্তা করি, তাহলে প্রোডাক্টকে ডিফাইন করবে এমন একটি কিওয়ার্ড আমাকে চিন্তা করতে হবে। তাহলে আমরা যদি চিন্তা করি, এই কিওয়ার্ড সরাসরি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে বর্ণনা করবে এবং আপনার বিক্রি করা জিনিসকে নিয়ে, জিনিসগুলো নিয়ে বলবে। ঠিক আছে, তো আমরা তাহলে চিন্তা করি, যেমন আপনি একটি ইকো ফ্রেন্ডলি ওয়াটার বোতল বিক্রি করবেন। ঠিক আছে, কি বলেছি? একটি পানির বোতল বিক্রি করবেন যেটা আপনার ইকো ফ্রেন্ডলি। তাহলে আপনি যদি এরকম একটি ইকো ফ্রেন্ডলি ওয়াটার বটল সেল করতে চান, তাহলে আপনার প্রোডাক্ট ডিফারেন্ট কিওয়ার্ড কি হতে পারে? আমরা তাহলে কি করব? তখন আপনার ওই প্রোডাক্টের যে কয়টি বিশেষণ আছে সেগুলো আমরা ব্যবহার করব। কি কারণে? এই কারণ যে আমরা তাকে বেশি ওই প্রোডাক্টটির গুণগুলো আমরা প্রকাশ করার ট্রাই করছি। তাহলে ওই প্রোডাক্টটির গুণ কি কি? একটি হলো রিইউজেবল স্টেইনলেস স্টিল ওয়াটার বটল। ঠিক আছে, তো আমরা ইকো ফ্রেন্ডলি ওয়াটার বটলের জন্য কি কি ব্যবহার করছি? রিইউজেবল স্টেইনলেস স্টিল ওয়াটার বটল। তো আপনি যদি রিইউজেবল স্টেইনলেস স্টিল ওয়াটার বটল দিয়ে সার্চ দেন গুগলে, দেখবেন এরকম কিন্তু আমরা পাবো। তো আমরা বুঝতে পেরেছি যে রিইউজেবল স্টেইনলেস স্টিল ওয়াটার বটল দিয়ে যদি সার্চ দেই, এটি দিয়ে আমার একটি
সার্চ রেজাল্ট আসছে, তার মানে কি? তার মানে হলো এটি একটি ভালো আপনার ইউজেবল কিওয়ার্ড। ঠিক আছে, তো আমরা কিভাবে বুঝতে পারলাম? এবং এইগুলো কিওয়ার্ড কিন্তু এগুলো প্রোডাক্ট ব্যবহার করছে। আমরা ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। প্রোডাক্ট কোথায় ব্যবহার করছে এটা কি আমরা জানি? এদের যে কন্টেন্ট যখন লিখেছে, এই কন্টেন্টে কিন্তু ব্যবহার করছে। এই কারণে কিন্তু যখন গুগলে সার্চ দিয়েছে তখন কিন্তু এসেছে। তো আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? কি কারণে আসে সার্চ দিলে? আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার। না ক্লিয়ার হলে বলবেন স্যার আমি বুঝতে পারিনি। তারপর থার্ড যেটা আমি বললাম সেটি হলো জিও টার্গেটিং কিওয়ার্ড। জিও টার্গেটিং কিওয়ার্ড বলতে কি বুঝি? যেটা জিওগ্রাফিক্যাল বা আপনার জায়গাকে টার্গেট করে। তো এই কিওয়ার্ড সাধারণত আপনার লোকেশন টার্গেট করার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, তো আমরা যদি একটু আম, শহরগুলোতে বা অঞ্চলগুলোতে আমরা দেশের নাম আর কি দেখি, যেগুলো কিওয়ার্ডে আপনার দেশের নাম থাকবে, ঠিক আছে, দেশের নাম থাকবে, সেগুলো কিন্তু আমাদের জিও টার্গেটিং কিওয়ার্ড। তাহলে কোনগুলো আমরা যদি একটু ব্যবহার করি, প্রায় এগুলো ব্যবহার করি। উদাহরণ, আপনার নিউ ইয়র্কে একটি পিৎজা শপ চালাচ্ছেন এবং জিও টার্গেটিং কিওয়ার্ড তাহলে কি হতে পারে? বেস্ট পিৎজা ইন নিউ ইয়র্ক। ঠিক আছে, কি বলছি? বেস্ট পিৎজা শপ ইন নিউ ইয়র্ক। তো আমরা তো তাহলে জিও টার্গেটিং কিওয়ার্ড কোনটা হচ্ছে বুঝতে পেরেছি, বেস্ট শিপা, বেস্ট পিৎজা শপ ইন নিউ ইয়র্ক। তো এটা আমরা বুঝতে পারলাম। তো আমি যদি বেস্ট পিৎজা ইন নিউ ইয়র্ক দিয়ে সার্চ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিজিটের একটি শপ দেখতে পাচ্ছি, তারপরে নিউ ইয়র্ক পিৎজা এটার একটি শপ দেখতে পাচ্ছি, এবং এরকম আমরা কিন্তু সবগুলো দেখতে পাচ্ছি। বেশিরভাগই কিন্তু আমরা এখানে এরকম দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু বেশিরভাগই দেখতে পাচ্ছি যে এই ওই বেশি আছে। উপরে কিন্তু আরো অনেক আছে আর কি, ওগুলো আমি বাদ দিয়েছিলাম। তো যাই হোক, এই ও দিয়েই তো বেশিরভাগ সার্চ গুলো আসে, ওগুলো আমরা বাদ দিলাম। তো আমরা এসইও গুলো বুঝতে পেরেছি। আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এখন আমাদের লেন্থ, লেন্থ দিয়ে আমরা কয় ভাগে বলেছি? লেন্থ দিয়ে কিন্তু আমরা 4 ভাগে বলেছি। ওকে, প্রথমটা হলো 5 ভাগে বলেছি। প্রথমটা হলো আমাদের শর্ট টেল কিওয়ার্ড, যেটা আমাদের 2 বা 3 ওয়ার্ড যেটা আছে সেটি হলো শর্ট টেল কিওয়ার্ড। ওকে, তো আমরা যদি দেখি এগুলো কিন্তু সাধারণত 2 বা 3 ওয়ার্ড দিয়ে গঠিত এবং সাধারণত জেনারেল কিওয়ার্ড। ওকে, তো আমরা যদি একটু চিন্তা করি, এগুলো খুব ভলিউম বেশি হয় এবং প্রতিযোগিতাও অনেক বেশি হয়। তো আমরা একটু চিন্তা করি যে শর্ট টেল কিওয়ার্ড আমরা কি কি হতে পারে। কার কোনো ধারণা আছে? যদি আমরা কিন্তু সবসময় শর্ট টেল কিওয়ার্ড কিন্তু ব্যবহার করে থাকি। যদি আমি একটি উদাহরণ দেই, হ্যাঁ নিউজও হতে পারে। আমরা উদাহরণ যদি দেই, যেমন ল্যাপটপ বা রানিং শুজ, আমরা কি বুঝতে পারছি? যখন ল্যাপটপ দিয়ে আমি গুগলে সার্চ দেই বা রানিং শু দিয়ে সার্চ দেই, আমরা কি কোনো জেনারেল কোনো কিছু বলছি ল্যাপটপটা কম দামি হবে নাকি বেশি দামি হবে নাকি কাদের জন্য হবে? আমরা কোনো কিছু লিখেছি? আপনাদের কি মনে হয়? আমরা কিন্তু কোনো কিছু লিখিনি। তাহলে আপনারা বলেন, এই যে ল্যাপটপ যে আমরা লিখেছি বা রানিং শু যে লিখেছি, যেমন রানিং শু যদি বলি, রানিং শু আসলে ছেলেদের জন্য নাকি মেয়েদের জন্য নাকি কাদের জন্য? মো- মোটা মোটা পা নাকি চিকন পা নাকি অন্য ধরনের পা, আমরা কিন্তু কিছু লিখিনি। তো আমরা যদি নির্দিষ্ট করে না লিখি তাহলে সার্চ ভলিউম বেশি হবে নাকি কম হবে? সার্চ ভলিউম যেমন বেশি হবে, প্রতিযোগিতা বেশি হবে না কম হবে? প্রতিযোগিতাও কিন্তু বেশি হবে। সবাই কিন্তু ল্যাপটপটি ব্যবহার করবে, তাই না? তাহলে আমরা কি বুঝলাম? শর্ট টেল এ যেমন ভলিউম বেশি, তেমন সবাই বেশি টার্গেট করা ট্রাই করবে, তাই না? আপনি যাই করেন, বাজেট ল্যাপটপই দেন বা প্রাইজি ল্যাপটপই দেন, যেটাই দেন ল্যাপটপ কিন্তু ওয়ার্ডটি থাকবে। তো আমরা বুঝতে পেরেছি শর্ট টেল কিওয়ার্ড বিষয়টি কি, যেটার জেনারেল ল্যাপটপ জেনারেল কিওয়ার্ড যেটা সবাই ব্যবহার করবে এবং ব্রড থাকবে। তো আমরা উদাহরণ যদি দেখি, ল্যাপটপ দিয়ে সার্চ দিলে, আপনি যদি এখনই ল্যাপটপ সার্চ দেন আপনার মোবাইলের মধ্যে, তখন দেখবেন এই বেস্ট বাইয়ের ল্যাপটপ দিয়ে অনেক কিছু আসছে, ওয়ালমার্টে আসছে, অ্যামাজনও আসছে। তো কি কারণে আসছে? এটি কিন্তু ব্রড কিওয়ার্ড। তো আমরা ক্লিয়ার হয়েছি আশা করি ব্রড কিওয়ার্ড কাকে বলে এবং এর মেরিটস ডিমেরিটস আমাদের মোটামুটি খেয়াল হয়ে গেছে।
এরপরে যদি আমরা দেখি লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড কোনগুলো? এগুলো কিওয়ার্ড, নির্দিষ্ট কিওয়ার্ড যা প্রায় 3 বা 4 শব্দ দিয়ে গঠিত। এগুলোর সার্চ ভলিউম কম হয় কিন্তু প্রতিযোগিতাও কিন্তু কম হয় এবং আরো বেশি টার্গেটেড হয়। বুঝতে পেরেছি? এগুলোর আরো নির্দিষ্ট হয়, কিওয়ার্ডস গুলো প্রায় 3 বা শব্দ বিশিষ্ট হয় এবং সার্চের ভলিউম কম হয়। সার্চ ভলিউম যেমন কম হয়, প্রতিযোগিতাও কম হয় এবং আরো বেশি টার্গেট করে কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয়। আমরা একটু উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। যেমন বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্ট। তো আমরা যখন এখানে দুটো পার্সনের নাম লিখলাম, দুটো কিওয়ার্ড ব্যবহার করলাম, একটি স্টুডেন্টস আরেকটি হলো বাজেট, আরেকটি ব্যবহার করেছি বেস্ট। 3টি কিওয়ার্ড ব্যবহার করেছি। বেস্ট হলো সবচেয়ে বেশি, বাজেট হলো কম দামি, আবার ব্যবহার করেছি স্টুডেন্ট। তো আমরা কি টার্গেট করেছি? আমাদের কি আগের থেকে একটি সার্চ ভলিউম কম হয়ে গেল? আশা করি সার্চ ভলিউম আমরা বুঝতে পেরেছি কেন কম হয়ে গেল। একইভাবে আগের থেকে অবশ্যই কম হয়ে গেছে, সেরকম প্রতিযোগিতাও কি কম হয়েছে? আশা করি প্রতিযোগিতাও কিন্তু আগের থেকে কম হয়েছে। একইভাবে যদি আমরা দেই বেস্ট রানিং শু ফর ফ্ল্যাট ফিট, এখন আমরা যদি দেই দেখতে পাচ্ছি বেস্ট রানিং শু দিয়েছি, শুধু রানিং শু না, বেস্ট রানিং শু। তো শু শুধু বলি নেই, রানিং শু বলেছি। তো এখানেও কিন্তু আমরা 3টি কিওয়ার্ড ব্যবহার করেছি। তো আমরা বুঝতে পেরেছি বিষয়টি। যখন আমরা টার্গেটেড করে বড় করে লং টেল দিচ্ছি তখন আমার সার্চ ভলিউম কমছে এবং এর সাথে আমার প্রতিযোগিতাও কমছে এবং আমি টার্গেট করে আমার যেটা দরকার সেটা আমরা ব্যবহার করে নিতে পারছি। তাহলে আমরা যদি উদাহরণ দেই, যেমন বেস্ট বাজেট ফর স্টুডেন্ট, বেস্ট বাজেট ল্যাপটপ ফর স্টুডেন্ট দিয়ে যদি আমরা সার্চ দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পিসি ম্যাগ নামক একটি ওয়েবসাইট আছে, সে এখানে কিছু আমাকে 2025-এর কিছু ল্যাপটপ দেখাচ্ছে। এছাড়াও রেজিটের কিছু আমরা রিপ্লাই পাচ্ছি, আরো নিচে দেখলে আরো কিছু পাবো। তো আমরা কিভাবে লং টেল কিওয়ার্ড প্রডিউস করতে হয় আমাদের কি ধারণা হয়েছে? আশা করি আমাদের মোটামুটি ধারণা হয়েছে এবং নিজেরাও আমরা বুঝতে পারবো যে কোনটা লং টেল এবং কোনটা শর্ট টেল। তারপরে যদি আমরা যাই, না বুঝলে অবশ্যই বলবেন স্যার আমার মাথায় ঢুকছে না। তো সেটা হলো আমাদের হলো সাব গ্রুপ কিওয়ার্ডস। ঠিক আছে, সাব গ্রুপ কিওয়ার্ডস কি? যখন আমি কিওয়ার্ডকে একটি গ্রুপ ওয়াইজ করে দিব, একটি গ্রুপের মধ্যে ফেলে দিব, সেটাকে আমরা সাব গ্রুপ কিওয়ার্ড বলবো। তো আমরা একটু চিন্তা করি বিষয়টি কি। এই ধরনের কিওয়ার্ড একটি নিশ বা একটি ক্যাটেগরিকে টার্গেট করে যা ব্রডার মার্কেটের মধ্যে আর কি থাকে। তো এদের মার্কেট ই আলাদা এবং এদেরকে একটি নির্দিষ্ট মার্কেটের মধ্যে টার্গেট করা হয়, তাদেরকে সাবগ্রুপ কিওয়ার্ডের মধ্যে পড়ে। তো আমরা যদি একটু উদাহরণ দিই, যে ল্যাপটপ যে একটু আগে বললাম, তো ল্যাপটপের একটি সাবগ্রুপ কি হতে পারে? গেমিং ল্যাপটপ আন্ডার 1 লাখ টাকা। ঠিক আছে। তো একটা কথা হলো যে আমরা খুব ভালো মতো জানি যে 1 লাখ টাকার মধ্যে আপনার গেমিং ল্যাপটপ হয় না। ঠিক আছে। তো তাহলে গেমিং ল্যাপটপ তাহলে 1 লাখ টাকা হলে কোনটা কোনটা পেতে পারি? যেমন অনেকগুলো ল্যাপটপ ইনলিগালি বাংলাদেশে আছে, সেগুলো হতে পারে আনঅফিসিয়ালি যেগুলো আছে। তার মানে কি? এটা কোন পার্সনদের টার্গেট করে? আপনার একটা গ্রুপ যে আছে এই গ্রুপকে টার্গেট করছে, যারা ওয়ারেন্টি ছাড়া আপনার ল্যাপটপ নিতে ইন্টারেস্টেড আছে। বুঝতে পেরেছি? অথবা যদি আপনার 2 বছর বা 3 বছর পুরানো যে ল্যাপটপ গুলো থাকে, আরো বেশি পুরানো গুলো থাকে, সেগুলো দেখা যায় 1 লাখ টাকার মধ্যে গেমিং ল্যাপটপ পাওয়া যায়। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। যখন আমি একটা গ্রুপের মধ্যে এটিকে টানবো তখন আমরা এভাবে পাবো। এছাড়া যদি আমরা দেখি ট্রেল রানিং শু ফর ওমেন, তো ট্রেল রানিং শু বলছি, আবার ফর ওমেন বলছি। তো আমরা একটা নির্দিষ্ট মার্কেটে একটি নির্দিষ্ট গ্রুপকে যখন টার্গেট করছি তখন আমরা সাব গ্রুপ কিওয়ার্ড হিসাবে তাকে টার্গেট করছি। তো আমরা যদি এখানে গেমিং ল্যাপটপ আন্ডার 1 লাখ টাকা দিয়ে আপনি এখনই যদি সার্চ দেন এই মুহূর্তে, তখন আপনি দেখবেন এরকম আপনি পাবেন। ঠিক আছে। তো দেখব গেমিং গেমিং ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ, এখানে আমরা দেখতে পাচ্ছি
এছাড়া আমরা এখানে দেখবো গেম, কম্পিউটার মেনিয়ার কিছু দিচ্ছে। এটা কত আম, দেখতে পাচ্ছি, তাও 1 লাখ টাকার মধ্যে না, দেখতে পাচ্ছি তো 1,11,900। তারপরে এখানে আমরা প্লিজ সাজেস্ট মি, তারপরে আমরা রেজিডিউতে চলে গিয়েছি। তো এভাবে করে আমরা বিষয়গুলো বুঝতে পারলাম। মোটামুটি আমাদের ক্লিয়ার ধারণা হয়ে গেছে যে আমরা কিভাবে আমরা দেখতে পারছি। ওকে, তাও তো দেখতে পাচ্ছি যেটা আমি বললাম, 1,11,000, তাও আমাদের 12th জেনারেশন। ঠিক আছে, i5 12th জেনারেশন। তো এইটাই হলো আপনার বিষয়টি। তো যাই হোক, আমরা মোটামুটি ধারণা হয়ে গেছে যে বিষয়টি কি। তো এখন হলো আমাদের নেক্সট বিষয়টি, যে আমাদের লেন যদি দেখি তাহলে শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড। ঠিক আছে, শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ডটা কি? শর্ট টার্ম ফ্রেশ কিওয়ার্ড হলো যে এমন কিছু প্রাসঙ্গিক থাকে যেগুলো আমাদের ট্রেন্ড বা ইভেন্টের কারণে ব্যবহৃত হয় এবং দ্রুত ট্রাফিক আনার জন্য ব্যবহৃত হয়, এবং কয়েকদিন পরে কিন্তু এই কিওয়ার্ড গুলো আবার হারিয়ে যায়, আবার চলে আসে। ঠিক আছে, কি বলেছি? কিওয়ার্ড গুলো কিছু সময়ের জন্য প্রাসঙ্গিক থাকে কোনো ইভেন্টের কারণে, আবার মানুষ আবার ভুলে যায়। ঠিক আছে, আবার যখন ওই সময়টা আসে আবার এই কিওয়ার্ড গুলো ব্যবহার হয়। এই কিওয়ার্ড গুলো শুধুমাত্র দ্রুত ট্রাফিকের জন্য ব্যবহৃত হয়। আপনারা একটু মনেন তো, এমন কোন কোন কিওয়ার্ড আছে যেগুলো দ্রুত ট্রাফিকের জন্য কিছু সময়ের জন্য মানুষ ব্যবহার করে? কারো কি কোনো ধারণা আছে? আপনারা বলেন, আপনাদের কাছ থেকে জানি এমন কোন কোন কিওয়ার্ড আছে যেটা আমরা ফেসবুকে প্রায় পাই, যেগুলো মানুষ প্রায় পোস্টের মধ্যে ব্যবহার করে। ভেরি গুড, আমাদের মুজানা ভাইয়া যেটা বলেছেন একবার 100% ঠিক আছে। তারপরে মোবারক ভাইয়া বলেছেন ওয়ার্ক পাপ। এটা আমার ধারণা নেই ওয়ার্ক পাপ কি জিনিস। আর কাদের কি কি চিন্তা ভাবনা আছে বলেন? আর কারো কোনো চিন্তা ভাবনা নেই? হ্যাঁ, ভেরি গুড, সালাউদ্দিন ভাইও একটা ভালো কথা বলেছেন। তো এরকম আর কি আছে? ঠিক আছে, তা আমি বলি, মোয়াজা আইটি ভাইয়া বলেছে বৈশাখ ভাইয়া, বৈশাখ বলেছেন। সালাউদ্দিন ভাইয়া বলেছেন ভ্যালেন্টাইন্স ডে। আর হ্যাঁ, সালাম ভাইয়া বলেছেন মাদার্স ডে। ভেরি গুড। আর মুশাফিক ভাইয়া বলেছেন ঈদ মোবারক ডে। সেলিনা আক্তার বলেছেন ভিক্টোরি ডে। তো এইগুলো যে ডে আছে, তো এইগুলো ডেতে ভাইয়া যে ভাইয়া আপু বলেছে মে ডে। ভেরি গুড। তো এগুলো ডেতে প্রায় কিন্তু মানুষ গিফট কিনে, তাই না? মে ডে ব্যতীত অন্যান্য সবগুলো ডেতে মানুষ গিফট কিনে না আরেকজনকে দেওয়ার জন্য? সবাই কিন্তু গিফট কিনে। তো এগুলোর জন্য কিন্তু কিওয়ার্ড গুলো কি হয়, নির্দিষ্ট টাইমের জন্য কিন্তু মানুষ ট্রাফিকের জন্য ব্যবহৃত করে। ঠিক আছে, তো আমি কিন্তু এই যে ক্রিসমাস ডে, ভেরি গুড রানিদা, রানী দিদি। তো কি করে এগুলো কিওয়ার্ড কিছু সময়ের জন্য ব্যবহৃত হয়। এখন যেমন ক্রিসমাস ডে, ক্রিসমাস ডে কেউ কি জুনে ব্যবহার করবে? অবশ্যই ক্রিসমাস ডে মানুষ জুনে ব্যবহার করবে না। বুঝতে পেরেছি, এটা শুধুমাত্র একটি নির্দিষ্ট টাইমে আর কি ব্যবহার করবে। তো আমরা বুঝতে পারলাম বিষয়টি কি, এগুলো শুধুমাত্র নির্দিষ্ট টাইমই আর কি ব্যবহৃত হয়। তো উদাহরণ যেমন আমি বলছি যে ল্যাপটপ ডিলস ইন ইট ডে 2025 ইন বাংলাদেশ দিয়েছি। ঠিক আছে, তো এখানে ইন বাংলাদেশ দেওয়ার কি দরকার ছিল? ইন বাংলাদেশ না দিলে আমি দেখেছি আমি সার্চ দিলে ইন পাকিস্তানে চলে যায়। ঠিক আছে, ইট ডে দিলে পাকিস্তানে চলে যায়, তাই আমি ইন বাংলাদেশ দিয়েছি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আসল কিওয়ার্ডটি হলো ল্যাপটপ ডিলস ইন ইট ডে 2025। ঠিক আছে, অথবা নিউ রানিং শু ডিলস ইন ইট ডে 2025। তো এভাবে যদি আমরা সার্চ দেই, দেখলাম যে এখানে স্টার টেকে আছে, তারপরে ল্যাপটপ প্রাইস ইন 2025 মডেল দেখা দেওয়া আছে, বেস্ট মডেল ল্যাপটপ ইন 2025, ডিসকাউন্ট অ্যান্ড ডিলস আছে। তো এই যে আমি এগুলো করে যে দিচ্ছি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্র্যাকটিস, এগুলো কিন্তু আমরা রিয়েল লাইফ দেখতে পাচ্ছি একরকম। তো এগুলো দিয়ে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল যে এগুলো কিন্তু মানুষ ব্যবহার করছে। তারা যদি ওয়েবসাইটে ব্যবহার না করতো তাহলে কিন্তু আপনি গুগলে সার্চ দিয়ে পেতেন না। এটি কি আমরা বুঝি? গুগলে সার্চ দিয়ে কেন পাচ্ছি? কারণ তারা তাদের মেটা ডাটা ইমপ্রুভ করে। আমাকে অবশ্যই যখন আমাদের ফাইনাল ক্লাসে বলবেন আমি মেটা ডাটা কোথায় আছে দেখিয়ে দিব।
ঠিক আছে? তো তাদের কি করে, তারা মেটাডাটা তাদের আপডেট করে দেখেই আপনি পান। বিষয়টি ক্লিয়ার? ওকে। তো এটা কিন্তু না হলে পেতেন না। আমাকে মনে করিয়ে দিন, কারণ ওটা আমি ভুলে যাই, আগের ব্যাচে ভুলে গিয়েছি। তো যাই হোক, আমরা এখানে নেক্সটটা দেখছি। লং টার্ম বাণিজ্য দিবস, বাণিজ্য মেলা, এগুলো সবই। আরেকটি হলো লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড। তো লং টার্ম এভারগ্রিন কিওয়ার্ড কি? যে কিওয়ার্ড আপনি কখনো ভুলবেন না, এবং এমন কিছু কিওয়ার্ড আছে যেটা মানুষ অলওয়েজ ব্যবহার করে। ঠিক আছে? এ ধরনের কিওয়ার্ড দীর্ঘ সময় ধরে প্রাসঙ্গিক থাকে এবং ধারাবাহিকভাবে ট্রাফিকে আনে, এবং এগুলো ট্রেন্ড বা সিজনের সাথে কোনোভাবে সম্পর্কিত নয়। কারো কোনো ধারণা আছে এমন কোন কিওয়ার্ড যেটা আর কি মানুষ সব সময় ব্যবহৃত করে? এমন কোন কিওয়ার্ড মানুষ জানেন? টপ, বেস্ট, কিছুটা কাছাকাছি এসেছে। আমি একটু উদাহরণ দিই। লেটেস্ট নিউজ, ম্যারেজ ডে। ম্যারেজ ডে কাছাকাছি এসেছে। আমরা যদি এখানে দেই যে হাউ টু চুজ এ ল্যাপটপ, ঠিক আছে? আপনি যদি একটা পোস্ট দেন হাউ টু চুজ এ ল্যাপটপ, এই কিওয়ার্ড গুলো দিয়ে এটি পোস্ট করেন, এটি আপনার সারা মাস চলবে নাকি চলবে না, সারা বছর চলবে নাকি চলবে না বলেন? আশা করি সারা বছর ওই পোস্টটি চলবে, যদি এই পোস্টটি বেটার হয়। একইভাবে যদি আমরা দেই হাউ টু চুজ দ্য রাইট রানিং শুজ, এটা দিয়ে যদি আমরা একটা পোস্ট করি, এটা কি মানুষ অলওয়েজ দেখবে? অবশ্যই কিন্তু মানুষ দেখবে। ঠিক আছে? তো এই টাইপের যে হাউ টু দিয়ে এই জিনিসগুলো যে ট্রেন্ডি কিছু এভারগ্রিন কিওয়ার্ড আছে, সেগুলো আমরা কি বুঝতে পারছি? আজীবন চলতে থাকবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কিওয়ার্ড গুলো কি কি, মোটামুটি এটি ধারণা হয়ে গেল। তো আমরা শর্ট টেল কিওয়ার্ড কাকে বলে, লং টেল কিওয়ার্ড কাকে বলে, তারপরে আমাদের সাব গ্রুপ, শর্ট টার্ম এবং এভারগ্রিন কিওয়ার্ড সম্পর্কে কিন্তু ভালো ধারণা হয়ে গেছে। এখন আমরা যদি সার্চ দেই, হাউ টু চুজ এ ল্যাপটপ দিয়ে যদি সার্চ দিই, দেখতে পারবো যে সেই ওয়ার্ডে 2024-এ একবার আবার আপডেট করেছে, এবং বেস্ট বাইয়ে একটা অনেক আগে একবার আপডেট করেছিল মনে হয়। মাইক্রোসফটে তো আমরা জানি জীবনে একবার করে, এরপরে আর কিছু করে না। তো এখানে কিন্তু একবার দিয়েছিল, এটা এখনো কিন্তু ট্রেন্ড অবস্থায় আছে। তো আমাদের তাহলে মোটামুটি ধারণা হয়ে গেছে বিষয়টি কেমন। আশা করি আমাদের বিষয়টি বুঝতে পেরেছি। আমাকে একটা মিনিট সময় দিবেন। তো আমরা তাহলে মোটামুটি বুঝতে পেরেছি। তো এখন কথা হলো, আমরা এখন একটু অন্য জায়গায় আর কি বুঝি। যেমন মনে করেন যে এই আমাদের যখন কিওয়ার্ডে যাব, তখন আমাদের কিছু কঠিন জিনিস বা কঠিন টার্ম আমাদের জানা লাগে। আমাদের মধ্যে বলেন তো, এইগুলো ওয়ার্ড গুলো কেউ কি জেনেছেন, কখনো পড়েছেন? পিএ কাকে বলে, ডিএ কাকে বলে, এগুলো সম্পর্কে কি আমরা কখনো জেনেছেন? আশা করি এগুলো আমরা কিন্তু জানি। টিএ কাকে বলে, পিএ, টিএফ, সিএফ, ডিআর। মনে হয় আপনারা এই এসইআরপি মনে হয় গত ক্লাসে শুনেছিলেন, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। গত ক্লাসে আমি বুঝিয়েছিলাম, যদি আপনারা শুনে থাকেন। আর ব্যাকলিংটা মেবি আমরা জানি। ব্যাকলিং জানি না? মনে হয় গত ক্লাসে আমরা ফার্স্ট আমরা মনে হয় ফার্স্ট ক্লাস থেকেই মোটামুটি ব্যাকলিং কাকে বলে জানি। জানি না? ব্যাকলিং মনে হয় আমরা সবাই মোটামুটি জানি। তো এই ব্যাকলিং বাদে এসিআরপি কিছুটা আমরা জানি। এসিআরপি জানি না? আশা করি এসিআরপি জানি, আর বাকিগুলো কিন্তু আমরা কিছু জানি না, তাই না? তো বাকিগুলো জেনে আমার লাভ কি, সেটা আমরা একটু জেনে আসি আগে। ঠিক আছে? বাকিগুলো জেনে লাভ কি সেটা আমরা একটু জেনে আসি। আমরা একটু গুগলে একটা ইনকগনিটো মোড নিই। ইনকগনিটো মোড নিয়ে আপনাদের অনেকবার কথা বলা হয়েছে। যেমন আমরা একটু গুগলে যাই। যারা এসইও নিয়ে কাজ করবেন, আমি তো আগেই বলেছি এসইও নিয়ে আমি বেশি কিছু দেখাচ্ছি না। তো আমরা যদি এসইও নিয়ে কাজ করি, তো আমাদের সবগুলো কাজ আমরা এসইও ক্লার্ককে পাবো। ঠিক আছে? এসইও ক্লার্কসে আমরা এসইও নিয়ে নর্মালি কাজ পেয়ে থাকি। আমরা যদি ঢুকি,
তাহলে আমরা প্রথমে কিন্তু এখানে কিছু দেখতে পাচ্ছি। তো এখানে আমরা প্রথমটায় যাই। ওকে, এখানে প্রথমটা যেতে পারি আর দেখি কি কি আছে। হুম, যেমন এটা আমরা দেখি, আরো আছে এখানে। যেমন দেখেন এখানে লেখা আছে যে বিল্ড 5 হোম পেজেস পোস্ট ডিএ 90 প্লাস পিবিএন লিঙ্কস ফর $20। তো আমাকে বলেছে এখানে যে 5টা হোম পেজের পোস্ট করতে হবে, ডিএ 90 সামথিং, ডিএ 90 প্লাস সামথিং, ঠিক আছে, ডিএ সামথিং আছে, সেটা 90 প্লাস। আর পিবিএন লিঙ্কস, পিবিএন সামথিং আছে, যেটা 20 প্লাস। ঠিক আছে, এটা হলো এরকম। তো আমরা যদি আরেকটু দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি এই সেলার কি করছে, 200 পিবিএন ব্যাকলিংস উনি প্রোভাইড করবে। প্রতিটি পিবিএন যেগুলো আছে সেগুলো আপনার দিয়ে 75 থেকে 50 প্লাস পর্যন্ত আর কি থাকবে। ঠিক আছে, তো এখন আমরা মনে করি যে আমরা এখন আমি আপনাদের এটার কাকে ফুল ফর্মটা আর কি বলি। ঠিক আছে, এখন আমরা ফুল ফর্ম জানতে পারবো। এখন আপনি আমাদের একটু একটু বুঝান আমাকে, জাস্ট ফুল ফর্ম জানলে কি আমরা এই সার্ভিস দেই বা না দেই, এটা কি পড়তে পারবো? এটা আমাকে বলেন। ঠিক আছে, আমরা করতে পারবো, ভবিষ্যতে করতে পারবো, কিন্তু কথা হলো যে এটি জাস্ট ফুল ফর্ম জানলে কি আমরা সবকিছু করতে পারবো? এটা কাকে বলে, এটা কি জানার ইন্টারেস্ট আমাদের কয়জনের আছে সেটা আমাকে অবশ্যই জানাবেন। যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমি পুরোটা দেখাবো, না হলে আমরা ওদিকেই আটকে যাব। ঠিক আছে, আমরা আগে দেখি যে এখানে বিষয়গুলো কি। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এখানে অনেক কিছু জানার, এমনিই আমাদের ফুল ফর্ম জানা লাগবে। ফুল ফর্ম জানা কিন্তু কোনো সমস্যা না। আপনি যদি টিএ ইন এসইও দিয়ে গুগলে সার্চ দেন, ঠিক আছে, গুগলে যদি সার্চ দেন তাহলে কিন্তু আপনাকে সুন্দর মতো ফুল ফর্ম দিয়ে দিবে। তো আমি আমার স্টুডেন্টের জন্য কি করি, আমি সবকিছু আপনাদের হাতের সামনে নিয়ে এসে দিই। ঠিক আছে, তো আমি আপনাদের হাতের সামনে নিয়ে এসে দিচ্ছি। টিএ এর ফুল ফর্ম কি? টপিক অথরিটি। ঠিক আছে, ডি এর ফুল ফর্ম কি? ডোমেন অথরিটি। পি এর ফুল ফর্ম কি? পেজ অথরিটি। টি এফ এর ফুল ফর্ম কি? ট্রাস্ট ফ্লো। সি এফ এর ফুল ফর্ম কি? সাইটেশন ফ্লো। ডি আর এর ফুল ফর্ম কি? ডোমেন রেটিং। ইউ আর এর ফুল ফর্ম কি? ইউআরএল রেটিং। পিবিএন এর ফুল ফর্ম কি? পাবলিক বক নেটওয়ার্ক। এসইআরপি এর ফুল ফর্ম কি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আর ব্যাকলিংকের ফুল ফর্ম কি? এ লিঙ্ক অন অ্যাদার ওয়েবসাইট দ্যাট ডাইরেক্টস পিপল টু ইয়োর ওয়েবসাইট। ঠিক আছে, আগে আমরা ফুল ফর্মটা জানি, এরপরে আপনারা স্ক্রিনশট দেন। ঠিক আছে, ওকে, আগে আপনারা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি সবাই। আশা করি আমরা সবাই স্ক্রিনশট দিয়ে নিয়েছি। ঠিক আছে, রানী দিয়ে স্ক্রিনশট নিয়েছেন, তখন অনেক বারবার মেসেজ দিচ্ছিলেন স্ক্রিনশট নেইনি, এখন স্ক্রিনশট নিয়েছেন। আশা করি রানী দিয়েও স্ক্রিনশট নিয়েছেন। ঠিক আছে, ওকে। তো এখন কথা হলো এগুলো দিয়ে আমাদের কি হবে। ঠিক আছে, তো এখন আমি আপনাদের একটা গল্প শোনাই। মনে করেন আপনি, আমি একটা কথা অলওয়েজ বলি, আপনি একটা বেটার এসইও করার জন্য আপনার দুটা জিনিস লাগবে। ঠিক আছে, দুইটা জিনিস। একটা জিনিস কি? একটা হলো কিওয়ার্ড। আমি ক্লাসে মনে ফার্স্টেই বলেছিলাম আমাদের এসইও ক্লাস শুরু হওয়ার আগে, না বললে বলে রাখি এখনই, কিওয়ার্ড লাগবে আর বেটার ব্যাকলিংক লাগবে। ঠিক আছে, এসইওর জন্য কি কি লাগবে? ব্যাকলিংক লাগবে। কিওয়ার্ড কেন লাগবে? এটা যাতে মানুষ ভালো মতো জানে। এটা যদি না বলে থাকি আজকে ভালো মতো মাথায় ঢুকিয়ে নেন যে
বেটার কিওয়ার্ড লাগবে যাতে মানুষ সুন্দর মতো আপনার বিষয় সম্পর্কে জানে। আর ব্যাকলিঙ্ক লাগবে যাতে আরো মানুষ এটা সম্পর্কে জানে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? যে কোনো কন্টেন্ট এসইও করার জন্য কি কি লাগবে? কিওয়ার্ড আর ব্যাকলিঙ্ক। এটুকু ক্লিয়ার হয়েছি আমরা? এসইও করার জন্য এই দুটো ছাড়া মেইনলি কিছু লাগে না। ক্লিয়ার হয়েছি আমরা? 100% ক্লিয়ার? 100% আমরা ক্লিয়ার। এখন কথা হলো যে, মনে করেন আপনি একটি ছেলে দেখতে যাচ্ছেন, ঠিক আছে? একটা ভালো ছেলে দেখতে যাচ্ছেন। তো মনে করেন ছেলেটা ভালো কামাই করে, ঠিক আছে, ভালো আর্ন করে। তো এখন আপনি যদি মেয়ে হয়ে থাকেন, তো আপনি এখন কি চিন্তা করবেন যে ছেলেটা তো ভালো আর্ন করে, তো ভালো আর্ন করলেই হবে না। ছেলেটা যদি একটু ভালো আচরণ থাকতো, ভালো চরিত্র থাকতো, ভালো একটু দেখতে থাকতো, ঠিক আছে, যদি একটু যেমন আমার এক কাজিন বললো যে একটু ভালো হাইট থাকতো, এরকম যদি ইয়ে থাকে তাহলে একটু বেটার হয়, ঠিক আছে? তো এরকম যদি হয় তাহলে একটু বেটার হয়। অনেকে মানুষ বলে না, এরকম কিন্তু বলে যে এটা মাস্ট লাগবে যে সে আর কি আর্ন করে, এবং এগুলো হলে একটু ভালো হয়, এরকম অনেকে বলে না? অনেকে কিন্তু বলে। এটাই তো রিয়েলিটি। বললাম থাক, ওগুলো কথা বললাম না। এগুলো কিন্তু আপনার রিয়েলিটি, তাই না? তো বিষয়টা হলো এরকম, ঠিক আছে? ব্যাকলিঙ্ক এবং কিওয়ার্ড এটা হলো আপনার লাগবেই, ঠিক আছে? এগুলা হলে ভালো। ঠিক আছে, কি বলেছি? এগুলো হলে ভালো। বুঝতে পেরেছি আমরা? এইটুকু না, এইটুকু। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? এইটুকু হলে, পজিটিভ যদি হয়, হলে ভালো। আমাদের কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? না হলে সমস্যা নেই, ঠিক আছে? না হলে সমস্যা নেই, হলে ভালো। আমাদের কি বিষয়টার ধারণা হয়ে গেছে, নাকি এখনো আমরা ক্লিয়ার হইনি? ক্লিয়ার হয়েছি? আশা করি আমাদের এসইও সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গেছে। ওকে। যদি কিওয়ার্ড এবং ব্যাকলিঙ্ক ঠিক না থাকে, তাহলে এগুলো নিয়ে পড়ে থেকে কোনো লাভ নেই। ওকে। আপনার গোড়ায় আসতেই সমস্যা, এগুলো নিয়ে পড়ে থেকে লাভ আছে? এগুলো নিয়ে পড়ে থেকে লাভ নেই। ক্লিয়ার? আশা করি আমার কথাটি বুঝতে পেরেছেন। ঠিক আছে, গোড়া আগে ঠিক করবেন, পরে আপনারা এগুলোতে আর কি করবেন। এগুলো জাস্ট থিওরিটিক্যাল জিনিস। ওকে। তো এখন আমরা বুঝি এগুলো কি, বোঝার ইচ্ছা আছে? না হলে আমরা এগুলো যদি আপনি বাদও দেন, তাও কিন্তু আপনার আহামরি কোনো কিছু আর কি যাবে না, ঠিক আছে? যেগুলো দরকার সেগুলো আমি বলে দিব, ইম্পর্টেন্ট বেশি। কিন্তু যেটা আমি বলেছি ব্যাকলিঙ্ক এবং কিওয়ার্ড, এটা হলো আপনার অবশ্যই লাগবে। ঠিক আছে? আহ, মুসলমান ধর্মে যে বলে না ফরজ, ওরকম আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। আশা করি আমি বুঝাতে পেরেছি। না বুঝতে পারলে বলবেন স্যার আমি বুঝতে পারিনি। ওকে, তাহলে আমরা আগাই। আশা করি আমরা আগাই। আর সবাইকে জানতে চান? তো আমরা তাহলে আগাই। যেহেতু দেখতে পাচ্ছি সবাই জানতে চাচ্ছেন, তো আমি তাহলে আগাচ্ছি। ঠিক আছে, তো আমরা তাহলে দেখি প্রথমে টপিক অথরিটি কাকে বলে। ঠিক আছে, টপিক অথরিটি মানে কি? আপনি আপনার ওয়েবসাইট বা আপনার কন্টেন্ট এ আপনি কতটা জানেন, ঠিক আছে, এটা আপনি যখন গুগলকে বোঝাতে পারবেন, সেটা আপনার টপিক অথরিটি একটি নাম্বার আছে, সেটি দিয়ে আপনাকে মার্কিং করবে। ঠিক আছে, এটি হলো এক কথায় শেষ। তো এটি যদি আমি বাংলা কথায় লিখি, টপিক অথরিটি একটি মেট্রিক যা আপনার ওয়েবসাইটকে নির্দিষ্ট বিষয়ে দক্ষতা বা বিশেষজ্ঞতা নির্ধারণ করে। এটি গুগল দিবে আপনাকে। যদি আপনার কন্টেন্ট এর গুণগত মান, সেই বিষয়ের গভীরতা এবং ওই বিষয় নিয়ে বিশ্লেষণ বা উপস্থাপনের উপর ভিত্তি করে আর কি মূল্যায়ন করা হয়। তার মানে আপনার যদি ওয়েবসাইটে টপিক অথরিটি বেশি থাকে, তাহলে সার্চ ইঞ্জিন কি মনে করবে? আপনি ওই বিষয়ের উপর খুবই জানেন এবং বিশেষজ্ঞভাবে গণ্য করেন। তো আপনি মনে করেন আমি যেহেতু ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের, তো এবং আমি আইসিটি সম্পর্কে মোটামুটি ভালো জানি, তাহলে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন স্যার আমি ল্যাপটপ বিষয়ে জানতে চাচ্ছি বা মোবাইল বিষয়ে জানতে চাচ্ছি, তাহলে কিন্তু আপনি আমার কাছ থেকে কিছু একটা আনসার পাবেন। এখন যদি আমাকে বলেন স্যার আমার বাসায় একটা গাছ আছে, গাছের মধ্যে কোন টাইপের সার ব্যবহার করব, আমি কি আনসার দিতে পারবো? আমি কিন্তু যতই জানি না কেন, আমি কিন্তু সেই মুহূর্তে আনসার দিতে পারবো না উইদাউট
দ্য হেল্প অফ গুগল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। কারণ ওটা কিন্তু আমার ফিল্ড অফ নলেজ নেই। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো বিষয়টি হলো এটা যে আপনার টপিক অথরিটিটা আপনাকে জাস্ট সেই বিষয়ের উপরে আপনাকে নলেজটা আর কি দিবে। তো টপিক অথরিটি হলো, টপিক অথরিটিকে ভাবুন একটা শিক্ষক টিচারের কোনো একটি স্পেসিফিক সাবজেক্টের উপরে গভীর নলেজ আছে এর মতো। যদি আপনার ওয়েবসাইটে সেই টপিকের উপরে ডিটেলড এবং কোয়ালিটি কন্টেন্টের তৈরি করে এবং সেই সাবজেক্টের উপরে ট্রাস্টেড হিসাবে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে সেই গুগল এর চোখে সার্চ ইঞ্জিন এর রেজাল্ট এ সেই টপিকের উপরে আরো বেশি রেসপেক্টেড হয়ে ওঠে। তো বুঝতে পেরেছি সব নলেজের উপরে লাগে না, শুধুমাত্র একটা উপরে থাকলেই হবে। তার আমরা টপিক অথরিটি বুঝতে পেরেছি, আশা করি ক্লিয়ার। তারপরে আমাদের হলো সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম। গুগলে আমরা যখন সার্চ দেই, ঠিক আছে, আমি আবার বলছি, গুগলে যখন সার্চ দেই এটাকে কি বলছে? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। মনে পড়েছে? গুগলের, গুগল লিখলে যে সার্চ পেজটা আছে সেটাকে কি বলে? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। ক্লিয়ার? আশা করি এক কথায় ক্লিয়ার। তার মানে এসইআরপি হলো যে সেই পেজ যা সার্চ ইঞ্জিন ব্যবহারকারীর প্রশ্নের উত্তর প্রদর্শন করে। এসইও এর মূল লক্ষ্য হলো ওয়েবসাইট বা ওয়েব পেজ বা আপনার কন্টেন্ট কে এসইআরপি এর শীর্ষে নিয়ে আসা। কারণ উচ্চ র্যাঙ্ক এর ফলাফলগুলো সাধারণত বেশি ট্রাফিক পায়, যেটা আমরা গত ক্লাসে জেনেছিলাম। আমরা কিন্তু গত ক্লাসে প্র্যাকটিক্যাল দিয়ে শুরু করেছিলাম। তাহলে আমরা যদি উদাহরণ দেই, সার্চ ইঞ্জিন হলো আপনি জাস্ট ধরেন স্কুলের রেজাল্ট বোর্ডের মতো। তাহলে সবাই কি চায়? সবাই কিন্তু শীর্ষে থাকতে চায় তার রেজাল্ট দিয়ে, যাতে সবার চোখের অ্যাট্রাকশনের মধ্যে থাকে। এজন্য কিন্তু সবাই ভালো রেজাল্ট করতে চায়। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম সার্চ ইঞ্জিনটা বিষয়টি কি, মানে এসইআরপি বিষয়টি কি। তারপরে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ডিএটা কি? সবাই একটু বেশি খেয়াল করবেন। ডিএটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ডিএ মানে কি? ডোমেন অথরিটি। তো ডোমেন অথরিটি কি? মোজ দ্বারা প্রদানকৃত একটি স্কোর। ঠিক আছে, এখন কথা হলো, স্যার, মোজটি কি? মোজ হলো একটি ওয়েবসাইট, ঠিক আছে। মোজ কি? একটি ওয়েবসাইট। তো মোজ যদি দিয়ে আপনি গুগলে সার্চ করেন তাহলে আপনি এই ওয়েবসাইটটি পাবেন। ঠিক আছে, তো ওরা কি করে? আপনার এসইও টাইপের যে কয়টি আপনি টুল চান তারা কিন্তু আপনাকে দিবে। ঠিক আছে, মোজ কি করবে? আপনাকে কিন্তু দিবে। এছাড়াও কিন্তু আরো অনেক টুলস আছে, আহ, সুমাস আছে, তারপরে আরো অনেক বড় বড় টুল আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আমি প্রিমিয়াম টুলস দেখাবো না, কিন্তু আপনার আছে যেগুলো আমরা এসইও এর জন্য ব্যবহার করে থাকি। এসইও কিওয়ার্ড ব্যবহার করার জন্য আপনার মোজ কিন্তু একটি ভালো একটি ওয়েবসাইট। সেখানে আমরা কি দিতে পারি? সে কিন্তু আমাকে ডিএ প্রদান করে থাকে, দেখতে পাচ্ছি। আর কি কি করে আপনার মোজ? মোজ আপনার সাইট অডিট করে থাকে, কিওয়ার্ড রিসার্চ করে থাকে, যেটা একটু আগে বললাম। এছাড়া র্যাঙ্ক ট্র্যাকিং করে থাকে, আপনার ওয়েবসাইটের র্যাঙ্কটাও ট্র্যাকিং করে দিতে পারে। এছাড়া লিঙ্ক অ্যানালাইসিসও করে দিতে পারে। আর যেটা বললাম, ওদের মেন কাজগুলো হলো ডিএ, ডিএটা বের করে দিবে, কিওয়ার্ড এক্সপ্লোরার করে দিবে, লিঙ্ক এক্সপ্লোরার করে দিবে, এবং আপনার সাইটটি ক্রলিং করে দিবে, যাতে আপনার সাইটটি ইজিলি গুগলের উপরের দিকে নিতে পারে। তো আমরা বুঝতে পারলাম মজটি কি। এবং মজে গিয়ে এই যে ফ্রি এসইও টুলস আছে, এখান থেকে আপনি কিন্তু আরো অনেক এসইও সম্পর্কে ভালো লার্নিং পাবেন। ঠিক আছে, তো আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে মস লিখলে আরো অনেক ডিটেলস আলোচনা দেখতে পারবো। তো মস কি করে? মস কিন্তু আপনার ওয়েবসাইটে একটি মার্কস দেয়, সেটি হলো ডিএ। তো মস দ্বারা গৃহীত একটি স্কোর যা 1 থেকে 100 এর মধ্যে নির্ধারিত হয়। এটি পূর্বাভাস দেয় একটি ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে কতটি স্থান দখল করে। ডিএ এর, ডিএ স্কোর নির্ধারণের সময় বিভিন্ন ফ্যাক্টরগুলো নির্বাচন করা হয়, যেমন রুট লিঙ্ক, ডোমেইন সংখ্যা, এবং মোট ব্যাকলিঙ্কের সংখ্যা, এবং উচ্চ ডিএ
স্কোর মানে সার্চ রেজাল্ট এ ভালো স্কোর দখল করার সম্ভাবনা বেশি। তাহলে আমরা বুঝতে পারলাম ডিএ সম্পর্কে আমাদের কিন্তু মোটামুটি ধারণা হয়ে গেছে। ঠিক আছে? তো ডিএ সম্পর্কে মোটামুটি ধারণা আমাদের হয়ে গেছে, ডিএটা কি। তো আমরা একটু দেখি, যদি অনেকে ধারণা হয়েছে অনেকে ধারণা হয়নি, আমি আবার বুঝিয়ে দিই। ডিএ আপনার বিভিন্ন ফ্যাক্টর নির্ধারণ করে, যেমন আপনার লিংক রুটের ডোমেন সংখ্যা। এখন হলো লিংক রুট ডোমেন সংখ্যা মানে কি। মনে করেন যে google.com, এই google.com এর ডোমেনটা কি? ডোমেন কিন্তু আপনার ডট কম, ঠিক আছে? তো এই যে লিংক, এই ডট কম এর মধ্যে ডোমেন রুট ডোমেন সংখ্যা, এর মধ্যে কয়টি ডোমেন আছে আর কি, ঠিক আছে, এটার সাথে কয়টি যুক্ত আছে, এটা মোট এই যে এটা হলো আপনার ব্যাকলিংকের সংখ্যা, এটি আছে। আর রুট ডোমেন এটি কতটা পপুলার, এগুলো সবকিছু ক্যালকুলেট করে আপনাকে ডিএটা দিবে। ঠিক আছে? কিছুটা কি আমরা বুঝতে পেরেছি? জাস্ট বলেন স্যার বুঝতে পেরেছি। না বুঝতে পারলে বলেন স্যার আমি বুঝতে পারিনি। মনে করেন গুগল.com, বা আমরা ধরি গুগল না বুঝতে পারলো আমরা অ্যামাজন বলি, অ্যামাজন.com। অ্যামাজনের ডট কম, এখানে ডট কমটা কি? ডট কমটা ডোমেন, এটা কি আমরা জানি? আমাকে বলেন আমার স্টুডেন্টের মধ্যে ডট কম যে ডোমেন এটা কারা কারা জানি? ওকে। তো এই যে ডোমেন যে আছে, এটা ডোমেনটি কতটা বড় বা কতটা স্ট্রং, এটির উপর আপনার কিন্তু ডিএ নির্ভর করে। এছাড়া এখন অ্যামাজন.কম কয়টি ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ আছে, কয়টি ওয়েবসাইটের সাথে ব্যাকলিঙ্কড হয়ে আছে, সেটির উপরে লিঙ্ক আপ করে আপনার ডিএটা আর কি দেওয়া হয়। বিষয়টা বুঝতে পেরেছি যে এটি ডট কম এর উপরে নির্ভর করে, এবং আপনার ব্যাকলিঙ্ক যে কয়টি আছে এগুলো সবকিছুর উপর নির্ভর করে আপনার ডিএটা দেয়। ঠিক আছে? যদি তাও না বুঝি, আপনি যদি আমাকে বলেন যেমন আমারটা XYZ, ঠিক আছে, এবং তাও সাবডোমেন, আর ডট কম দুটো কি সেম, সেম প্রায়োরিটি গুগলের জন্য? কি গুগল কি দুটোকে সেম ভাবে দেখে আপনার মনে হয়? গুগল কিন্তু এটাকে অনেক হাই রাখবে। ঠিক আছে? এটা কিন্তু পেইড ডোমেন। ঠিক আছে? আর এটা হলো বলতে পারেন নিচের দিকে একবারে, যদি ফালায় দেওয়া যায় ওই কাজ করবে। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। এটা কিন্তু কখনো র্যাঙ্ক আপ করবে না। ওকে, এটা কখনো আপনার গুগলের ফার্স্ট পেজে আসবে না। কেন আসবে না? এটা ডট কম না। ডট কম, ডট এডু, ডট বিডি, ডট এডু, ডট বিডি, ডট নেট, যদি আপনি আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে চান তাহলে কি লাগবে? পেইড ডোমেন লাগবে। বিষয়টা ক্লিয়ার হয়েছে আমরা? আশা করি আমরা এটিও ক্লিয়ার হয়েছি। তো ডোমেন অথরিটি হলো ঠিক যেমন আপনি ভালো স্কুলের, ভালো একটি স্কুলের, ভালো স্কুল এবং যেখানে ভালো ছাত্ররা পড়ে। আরেকটি বিষয় আমরা বলি, ডিএ কিন্তু আমি 70-এর উপরে হলে, ডিএর স্কোর 70-এর উপরে হলে বেটার। ঠিক আছে? এবং মনে করেন আপনার একটি ওয়েবসাইট আছে, যেখানে আপনি দেখছেন আপনার ওয়েবসাইটের ডিএ কত, 70, 70+, তাহলে কেউ যদি আপনার ওয়েবসাইটে কন্টেন্ট দেয়, তাহলে বুঝবেন যে আপনার কন্টেন্টটিও গুগলের ফার্স্ট পেজে আসার সম্ভাবনা আছে। কেন? কারণ আমাদের একটি যেমন ধারণা আছে, যেমন মনে করেন যে ভালো একটি স্কুলে যদি ভালো ছাত্ররা পড়ে, ওই স্কুলের নতুন ছাত্ররাও হয়তো ভালো ফলাফল করবে। এরকম কি আমাদের ধারণা আছে না? আমাকে বলেন স্যার এরকম কোনো ধারণা আমাদের নেই? আপনাদের জায়গায় একটি বড় স্কুল আছে, সেখানে যদি ভালো ছাত্ররা সবসময় যদি ভালো স্টুডেন্টরা করে এবং ভালো রেজাল্ট নিয়ে আসে, তাহলে আপনাদের কি মনে হয় আমার স্টুডেন্ট, আমার ছেলেটাও যদি ওখানে পড়ে তাহলে কিন্তু মনে হয় ভালো রেজাল্ট করবে? এরকম মনে হয় না? গুগলে কিন্তু সেম চিন্তা করে। যদি কোনো ওয়েবসাইটে ডিএ যদি ভালো হয়, তাহলে সেই জায়গার কন্টেন্টও মেবি ভালো হবে।
বুঝতে পেরেছি আমরা। হাই দিয়ে হলে সে ওয়েবসাইটের র্যাঙ্ক কেন, র্যাঙ্ক বাড়ে কেন, এবং সেই ওয়েবসাইটে মানুষ কন্টেন্ট দিতে চায় কেন। ক্লিয়ার হয়েছি আমরা? ডিএটা আমরা ক্লিয়ার। হাই ডিএ হলে পজিটিভ জিনিসগুলো আমরা বুঝতে পেরেছি। আশা করি এটি নিয়ে আমাদের আর কোনো সমস্যা নেই। ক্লিয়ার আমরা সবাই? আশা করি আমরা সবাই ক্লিয়ার। তো আমরা ডোমেন অথরিটি বুঝেছি। ডোমেন আমরা দেখতে পাচ্ছি ডোমেন, তাই না? একটু আগে কিন্তু ডোমেন বুঝেছি, ডট কম মানে পুরো ডোমেন। তাহলে যদি ডোমেন অথরিটি পুরো ডোমেন হয়, তাহলে পেজ অথরিটি কি হবে? শুধুমাত্র এটি পেজের হবে, তাই না? পেজের মার্কিং কে কি বলছি? পেজ অথরিটি। তাহলে মোজ দ্বারা দেওয়া আরেকটি মেট্রিক যা ডোমেন অথরিটির মতোই, তবে এটি সম্পূর্ণ ডোমেনের পরিবর্তে শুধুমাত্র একটি পেজ এর রেটিং দিয়ে দেয়। ঠিক আছে, তো এই পেজের স্কোর 1 থেকে 100 এর মধ্যে হয়ে যায়, এবং উচ্চ স্কোর মানে আপনার র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি। তাহলে আমরা বুঝতে পেরেছি পেজ অথরিটি আমরা ক্লিয়ার। আশা করি পেজ অথরিটিও আমরা ক্লিয়ার। কারণ কোনো সমস্যা? আশা করি পেজ অথরিটিও আমরা বুঝতে পেরেছি। পেজ অথরিটিটাও ডি এর মতো, কিন্তু সম্পূর্ণ ওয়েবসাইট এর পরিবর্তে শুধুমাত্র আমাদের একটি পেজের যে মানটি আছে সেটি আর কি সে ধরে। তো আমরা যদি এটি উদাহরণ দেখি, একটু আগে আমরা বলেছি সমগ্র স্কুল, তো এখন হলো সমগ্র স্কুল না ধরে একটি নির্দিষ্ট ক্লাস বা একটি নির্দিষ্ট শ্রেণীর সুনামের মতো আমরা ধরতেই পারি যে এই ক্লাস 10-এর স্টুডেন্টরা খুবই ভালো, এই স্কুলের ক্লাস স্টুডেন্টরা খুবই ভালো। সেরকম যেমন কিছু কিছু ক্লাসের ছাত্রদের জন্য খুবই পরিচিত, তেমন কিছু ওয়েব পেজের ও গুরুত্বপূর্ণ পেজগুলো, ওয়েবসাইটের কিছু ওয়েব পেজ খুবই বেশি পরিচিত এবং সার্চ রেজাল্টে উপরের দিকে দেখানো হয়। তাহলে আমরা বুঝতে পারলাম পেজ অথরিটি কেন, আহ, কেন বিষয়টি কি, এবং পেজ অথরিটি একরকম কেন প্রয়োজন হয়। ঠিক আছে, কিন্তু ডিএটা বেশি দরকার পড়ে যেহেতু ডোমেনটা ডোমেনের উপরে। ট্রাস্ট ফ্লো। ট্রাস্ট ফ্লো মানে কি? আপনি কতটা ট্রাস্ট করাতে পারেন গুগলকে, সেটি হলো ট্রাস্ট ফ্লো। ট্রাস্ট ফ্লো হলো ম্যাজেস্টিক দ্বারা প্রদান করা একটি মেট্রিক। তাহলে ম্যাজেস্টিক কাকে বলে? একটু আগে মত যেমন জেনেছি, ম্যাজেস্টিক কিন্তু সেম। আমরা যদি ম্যাজেস্টিক দিয়ে সার্চ দিই তাহলে আমরা ওয়েবসাইটে দেখব এটাও কিন্তু একটি প্রিমিয়াম টুল। ঠিক আছে, এটি কি বলছি? একটি প্রিমিয়াম ওয়েবসাইট যেখান থেকে আপনি অনেক টাইপের এসইও টুল সেট কিনতে পারবেন। ঠিক আছে, এরা কি কি করে? এরা আপনার ওয়েবসাইটে ব্যাকলিংক অ্যানালাইসিস স্পেশালিস্ট আর কি, তারা ব্যাকলিংক বের করে দিতে পারে। ট্রাস্ট ফ্লো এবং এর পরেরটা যেটা আছে এটা দিয়ে কাজ করে সাইটেশন ফ্লো। এটা আপনার ওয়েবসাইটের যে কয়টি ব্যাকলিংক থাকবে সেগুলো তারা বের করে দিতে পারে। এছাড়া লিঙ্ক কনটেক্সট গুলো বের করে দিতে পারে। এছাড়া আমাদের যেগুলো ব্যাকলিংক লাগবে, ধরেন আপনি একটি ওয়েবসাইটের ব্যাকলিংক বের করে সেগুলো ওয়েবসাইট থেকে ব্যাকলিংকের হিস্টোরিগুলো বের করে আপনি আপনার ওয়েবসাইটে কিন্তু সেম টাইপের ব্যাকলিংক বের করতে পারেন। ঠিক আছে, তো আমরা বুঝতে পেরেছি। তো ম্যাজেস্টিককে কিন্তু আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি, যদি আপনার অবশ্যই একটু ভালো আহ, খরচ করতে চান। ঠিক আছে, তো আমি এগুলো প্রিমিয়াম টুলস দেখাই না, তা আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম। ওকে, তো ম্যাজেস্টিক দ্বারা দেওয়া একটি মেট্রিক যা আপনার ওয়েবসাইটে পয়েন্ট করা লিঙ্কগুলো কোয়ালিটি মাপিয়ে দেয়। উচ্চ ট্রাস্ট মানে মানে সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো উচ্চ মানের সাইট দ্বারা প্রাপ্ত। আমি আবারও বলছি যে ওয়েবসাইটের লিঙ্কগুলোর কোয়ালিটি মাপায়। ঠিক আছে, কি বলছি? আপনি আপনার সাথে যে যুক্ত ওয়েবসাইটগুলো আছে মানে ব্যাকলিঙ্ক করা আছে, সেই লিঙ্কগুলো কি করছে? ওয়েব লিঙ্কগুলো আসলে ভালো নাকি খারাপ সেটা সে মাপবে। ট্রাস্ট মানে সে ওয়েবসাইটের লিঙ্কগুলো অন্যান্য উচ্চ মানের সাইট দ্বারা প্রাপ্ত। তার মানে কি? তার মানে আপনার যে ওয়েবসাইটটি আছে, আপনার যদি মনে করেন 70-এর উপরে ট্রাস্ট ফ্লো আছে, তাহলে আপনার সাথে যে লিঙ্ক আপ ওয়েবসাইটগুলো আছে সেগুলো আপনার ভালো এবং ট্রাস্টেড ওয়েবসাইট। আমরা কি ক্লিয়ার হয়েছি? আমি কি বোঝাতে চেয়েছি?
আশা করি আমি বুঝাতে পেরেছি। না বুঝতে পারলে বলবেন স্যার, আমার মাথায় ঢুকে দিই। ট্রাস্ট ফ্লো মানে আপনার নির্ভরযোগ্যতা বন্ধুর মতো, ঠিক আছে? তো অনেক বিশেষজ্ঞ লোক, নির্ভরযোগ্য বন্ধুর মতো, যদি অনেক বিশ্বাসযোগ্য লোক আপনার সম্পর্কে, মানে ভালো লোক আপনার সম্পর্কে ভালো কথা বলে, তাহলে কিন্তু সবাই মনে করবে আপনিও ভালো লোক। ঠিক আছে? ওয়েবসাইট কিন্তু সেম। তো আপনার সাথে যুক্ত যে ওয়েবসাইটগুলো আছে এগুলো যদি সবাই ভালো হয়ে থাকে, তাহলে কি হবে? তাহলে কিন্তু সবাই এবং গুগল কি মনে করবে? আপনিও ভালো মানুষ মনে হয়। বুঝতে পেরেছি আমরা যে ভালো মানুষ, যদি সবাই ভালো মানুষকে ভালো মানুষ বলে, তাহলে কি মনে করবে? যে আসলে ওই খারাপ মানুষটাও ভালো। বুঝতে পেরেছি আমরা ট্রাস্ট ফ্লোটা কিরকম কাজ করে। যদি আপনার ট্রাস্ট ফ্লো হাই, তার মানে আপনার সাথে যে এই ব্যাকলিঙ্ক গুলো আছে এগুলো ভালো দেখি আপনি ভালো। এটি হলো ট্রাস্ট ফ্লো। এখন হলো ট্রাস্ট অথরিটি। এখন যদি আমি ট্রাস্ট অথরিটি কেন দেখাচ্ছি, কিন্তু এটার কোনো আমি শর্ট ফর্ম দেইনি কেন? এটা যদি শর্ট ফর্ম করে, এটা কি টিএ হয় না? আমাকে মেসেজে লেখেন টিএ হয় না? কিন্তু টিএ কিন্তু একটু আগেই পড়েছি। আমরা কি দেখেছি? টিএ কিন্তু একটু আগেই পড়েছি, টপিক অথরিটি, তাই না? তো এটা কেন হলো? আমরা যদি গুগলে সার্চ দিই যে টিএ এর ফুল ফর্ম কি, অনেকে কিন্তু আপনি ট্রাস্ট অথরিটি পাবেন। ঠিক আছে, এই জন্য আমি এই জিনিসটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে? যাতে এটা না দেখেন যে স্যার তো ভুল পড়িয়েছে। ঠিক আছে? তো ট্রাস্ট অথরিটিও এক সময় ব্যবহার হতো, এখন আর ব্যবহার হয় না। ওকে, তাহলে ট্রাস্ট অথরিটি কি আমরা একবার দেখে আসি। ট্রাস্ট অথরিটি কেন ব্যবহার করা হয় না? কারণ এখন একটু আগে আমরা বললাম যে ট্রাস্ট ফ্লো ব্যবহার হয়, এই জন্য ট্রাস্ট অথরিটি ব্যবহার হয় না। তো ট্রাস্ট অথরিটি কি? ট্রাস্ট অথরিটি হলো যে ওয়েবসাইটে ট্রাস্ট ওয়ার্থিনেস দেখানো হয়। এই মেট্রিকটি এখন খুবই ব্যবহৃত হয় না এসিওতে, কিন্তু সাধারণত এটি আপনার ডোমেনটি কত পুরানো, মানে এই ডট কম যে ডোমেনটি নিয়েছেন এটি কত পুরানো, এবং এর সাথে যুক্ত যে কয়টি ব্যাকলিঙ্ক আছে এই ব্যাকলিঙ্কের কোয়ালিটি, এবং এই কোয়ালিটি গুলো যে আছে এগুলোর ট্রাস্টওয়ার্থিনেস, এর মতো ফ্যাক্টর গুলো মিক্স করে আপনাকে দেয়। তো আমরা বুঝতে পারছি একটু আগে ট্রাস্ট ফ্লো পড়েছি, তার সাথে কিন্তু মিল আছে। তো যেসব ওয়েবসাইটের ট্রাস্টওয়ার্থিনিটি বেশি, সেগুলো সার্চ ইঞ্জিনে জন্য খুবই রিলায়েবল এবং ট্রাস্টওয়ার্দি। তো এই কারণে আগে ট্রাস্ট অথরিটি ব্যবহার হতো, এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা হলো ট্রাস্ট ফ্লো, একটা হলো সাইটেশন ফ্লো, যেটা আমরা একটু পরেই পড়ব। তো আমরা যদি দেখি ট্রাস্ট অথরিটিকে, ভাবুন আপনার একটা টিচার এবং স্টুডেন্টের বিশেষজ্ঞতার মতো, যদি কোনো ওয়েবসাইট ভালো আচরণ করে, তার বন্ধু হিসেবে থাকে, তার ট্রাস্টওর্থি ওয়েবসাইটের, তাহলে গুগলের চোখে আরো বেশি ট্রাস্টওর্থি হয়ে ওঠে। তারপর যেটা বললাম, আরেকটি হলো সাইটেশন ফ্লো। সাইটেশন ফ্লোটি কি? একটু আগে আমরা ট্রাস্ট ফ্লো কি পড়লাম? তার সাথে যে ব্যাকলিঙ্ক গুলো আছে, ব্যাকলিঙ্ক গুলো আসলে ভালো নাকি খারাপ সেটি আমরা মাপলাম, তাই না? যে মাপ, সে মাপবে যে ব্যাকলিঙ্কটা ভালো নাকি খারাপ। সাইটেশন ফ্লো কি করে? এইগুলো কিছুই করে না, সে দেখে কয়টা মানুষ আছে। সাইটেশন ফ্লো ম্যাজেস্টিক এর দ্বারা দেওয়া আরেকটি ম্যাট্রিক, যা ওয়েবসাইটের লিঙ্ক গুলোর সংখ্যা মাপে। মানে লিঙ্কের কোয়ালিটি বিবেচনা সে করে না, শুধুমাত্র সে দেখে ওয়েবসাইটটি কতটা প্রভাবশালী, এবং এর সাথে লিঙ্কগুলো সাইটগুলো উপর সংখ্যা ভিত্তি করে। ট্রাস্ট ফ্লো এর বিপরীতে। তো সাইটেশন ফ্লো লিঙ্কের কোয়ালিটির সংখ্যা বিবেচনা করে না। তো আমরা বুঝতে পারলাম সাইটেশন ফ্লো কি। আমাদের কিন্তু মোটামুটি ধারণা হয়ে গেছে। সাইটেশন ফ্লো হলো স্কুলে আপনি কতটা জনপ্রিয় সেগুলোর মতো। তো আপনার সম্পর্কে মানুষ কথা বললো, যদিও আপনি সবচেয়ে ভালো ছাত্র নাও হতে পারেন, তাহলে আপনি জনপ্রিয় হয়ে উঠবেন। ওয়েবসাইটের ক্ষেত্রেও সেম। আপনার সম্পর্কে যাদের লিঙ্ক থাকে অন্য ওয়েবসাইট থেকে, তাহলে আপনার সাইটেশন ফ্লো বেশি হতে পারে, যদিও লিঙ্কগুলো সবসময় সেরা নাও হতে পারে। তার মানে কি? আপনার সম্পর্কে যদি খারাপ মানুষও অনেকগুলো মানুষ আপনার সম্পর্কে ভালো কথা বলে,
তাহলে সাইটেশন ফ্লো আপনার বেশি হতেই পারে। তাহলে আমরা সাইটেশন ফ্লোটাও ক্লিয়ার হয়েছি। আমরা তাহলে সাইটেশন ফ্লো ক্লিয়ার হয়েছি। তারপরে হলো আমাদের ডোমেন রেটিং। ডোমেন রেটিং অত বেশি দরকার পড়ে না। ডোমেন রেটিংটা কি? ডোমেন রেটিং হলো এআরএফস দ্বারা তৈরি। এখন কথা হলো এআরএফটা কি? এআরএফ ওয়ার্ডটা কি আমরা মনে পড়েছে কোথাও দেখেছিলাম আমরা? আমরা যখন লিঙ্ক করে লিঙ্কের জিনিসটি লিখেছিলাম, তখন কিন্তু আমরা এভাবে করে লিঙ্ক লিখেছিলাম, মনে আছে কারো? যদি কারো মনে না থাকে আমি লিখে দিচ্ছি। কারো কি মনে আছে? এভাবে করে লিখেছিলাম, মনে পড়েছে কারো? তো দেখেন, এই যে এই যে ওয়ার্ডটি আছে সেটি দিয়ে একজন কোম্পানি বানিয়ে ফেলেছে, তাই না? এআরএফ দ্বারা তৈরি। তার মানে এই এআরএফ যে আছে এই কোম্পানি তাহলে কি নিয়ে কাজ করবে? আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে এই এআরএফ শুধুমাত্র লিঙ্ক নিয়ে কাজ করবে, তাই না? তো আমি যদি গুগলে এআরএফ দিয়ে সার্চ দিই, আমরা কিন্তু এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাব। এআরএফ যেটা ডিজিটাল মার্কেটিং এর জন্য আর কি অনেকবার ইউজ করে। তো এরা কি করে? এরা বিভিন্ন ধরনের এসইও টুল সেট গুলো এরা সেল করে। এরা আর কি কি করে? এরা ব্যাকলিং অ্যানালাইসিস গুলো আর কি তারা আরেকজনে আমাদেরকে সেল করতে পারে। এছাড়া কিওয়ার্ড রিসার্চ গুলো, এদের অনেকগুলো টুল আছে যেগুলো এরা সেল করে। এছাড়াও এরা সাইট অডিটও কিন্তু এরা দেয়। আপনার ওয়েবসাইটের অডিট যেগুলো আছে এগুলো কিন্তু এরা দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে আরেকটি প্রিমিয়াম টুলস এর মধ্যে এআরএফস কিন্তু অনেকেই ব্যবহার করে আপনার সাইটের এসইও এর জন্য। ঠিক আছে, তাহলে আমরা এআরএফ সম্পর্কে ধারণা হয়ে গেছে। তো এআরএফ দ্বারা তৈরি ডোমেইন রেটিং হলো এমন একটি স্কোর যা ওয়েবসাইটের ব্যাকলিং প্রোফাইল এর সামগ্রিক শক্তি প্রতিফলিত করে। এটি 1 থেকে 100 এর মধ্যে স্কেলে। উচ্চ ডিআর মানে সাইট এর একটি শক্তিশালী ব্যাকলিং প্রোফাইল আছে যা সার্চ ইঞ্জিনে উচ্চ র্যাঙ্কিং পেতে আপনাকে সাহায্য করে। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি যে 1 থেকে 100-এর মধ্যে স্কোর। উচ্চ ডিআর মানে কি? আপনার ওয়েবসাইটের ব্যাকলিং প্রোফাইল যেটা আছে, মানে ব্যাকলিং যেগুলো আছে এগুলো খুবই স্ট্রং। ঠিক আছে, তাহলে ব্যাকলিং যদি ভালো থাকে এবং ব্যাকলিং যদি স্ট্রং থাকে তাহলে কি আপনার সার্চ ইঞ্জিনের উপরে পেতে হেল্প করে। তো এটি আমি বললাম একটু আগেই, কিসের? ডোমেনের উপরে, তাই না? যেমন আমরা ডি এর জন্য পড়েছিলি ডোমেন অথরিটির মতো। তো যেমন এটা ডোমেনের রেটিং করছে, তার মানে অবশ্যই এটি পেজের উপরে অবশ্যই এটি থাকবে, তাই না? তো ডোমেন রেটিং হলো এটি স্কুলের ফলাফলের উপর ভিত্তি করে স্কুলের স্কোর এর মতো। উচ্চ স্কোর মানে স্কুলটি খুব শক্তিশালী এবং অন্যদের দ্বারা সম্মানিত। তো আমরা যেটা বললাম যে একটি স্কুলের স্কোর যদি ভালো থাকে তাহলে উচ্চ স্কোর মানে স্কুলটি খুব শক্তিশালী এবং অন্যদের দ্বারা সম্মানিত। অনেকে বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেননি মেবি, ওটা আমাদের ডোমেন রেটিং অত বেশি প্রয়োজনীয় হয় না। তো এটা হলো ইউআরএল রেটিং। ইউআরএল রেটিং হলো এএফএস থেকে আসা। তো এটিও একই কাজ করে কিন্তু সম্পূর্ণ ডোমেনের পরিবর্তে পেজের যে ব্যাকলিঙ্ক আছে। ঠিক আছে, একটু আগে বলেছিলাম ডোমেনের যে ব্যাকলিঙ্ক আছে বললাম, পুরো ডোমেনের ব্যাকলিঙ্ক। আর এটা ডোমেনের মধ্যে যে প্রতিটি পেজ আছে পেজের ব্যাকলিঙ্ক। ঠিক আছে, ব্যাকলিঙ্ক গুলো সে কি করে? সে চেক করে। তো এগুলো চেক করে সে একটি রেটিং দেয়। ঠিক আছে, এটি কিন্তু শেষ কথা হলো এটাই। তো সেই নির্দিষ্ট পেজটি শক্তিশালী বা ব্যাকলিঙ্ক রয়েছে সে- যা সেটিকে সার্চ ইঞ্জিনের উচ্চ র্যাঙ্ক পেতে হেল্প করে। তো ইউআরএল রেটিং এটি নির্দিষ্ট ক্লাসরুমের স্কোর দেওয়ার মতো। একটি উচ্চ স্কোর মানে সেই ক্লাসরুম খুব শক্তিশালী এবং অন্যদের দ্বারা সম্মানিত। তাহলে আমরা ইউআরএল রেটিংটি বুঝতে পেরেছি। আশা করি আমরা ক্লিয়ার। তারপরে হলো প্রাইভেট ব্লক নেটওয়ার্ক। প্রাইভেট ব্লক নেটওয়ার্কটি কি? মনে করেন আপনার একটি আঙিনা আছে। ঠিক আছে, আমি বাংলা কথায় বুঝাই। এটি আঙিনা আছে।
তো আঙিনার মধ্যে আপনি যদি বলেন আপনি হলেন সবচেয়ে সবচাইতে সেরা, তো এটি আপনাকে কেউ না করতে পারবে? আশা করি আপনার আঙিনাতে আপনি যদি বলেন আপনি সব থেকে সেরা, তাহলে কিন্তু কেউ আপনাকে না করতে পারবে না। অন্যের আঙিনাতে বলতে গেলে মানুষ কিছু বলবে, কিন্তু আপনার আঙিনাতে আপনি সেরা এটা বলতে কিন্তু কেউ আপনাকে বাধা দিতে পারবে না। প্রাইভেট ব্লক নেটওয়ার্ক বিষয়টি তাই করে। আমরা ক্লিয়ার হয়েছি? প্রাইভেট ব্লক নেটওয়ার্ক কি করে? আপনার আঙিনাতে আপনি যে সেরা সেটি আপনাকে দেখিয়ে দেয়। তো পাবলিক ব্লক নেটওয়ার্ক হলো এমন এক ধরনের ওয়েবসাইট যা নেটওয়ার্ক, যা একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওনারশিপে থাকে, এবং এটি নির্দিষ্ট সাইটের সার্চ ইঞ্জিন রেটিং উন্নত করার জন্য ব্যাকলিংক তৈরি করতে ব্যবহৃত হয়। পিবিএন গুলো যেগুলো আছে, আপনি যে পিবিএন গুলো বের করবেন এগুলো কি প্রায় গ্রে হেড এসইও এর মতো কাজ করে। মানে আপনি অন্য একটি ওয়েবসাইটের জন্য আপনি যে পাবলিক ব্লক নেটওয়ার্ক মানে কিছু কিছু ওয়েবসাইট যে বের করবেন, সেগুলো প্রায় গ্রে হেডের মতোই আর কি কাজ করছে। মানে তা তার ওয়েবসাইটটি যে বেটার, এজন্য আপনি কিছু ওয়েবসাইট বানিয়ে দিচ্ছেন। এটি সার্চ ইঞ্জিন ম্যানিপুলেশনের জন্য প্রতিষ্ঠার জন্য ব্যবহার করা যেতে পারে, যা গুগলের সার্চ ইঞ্জিন দ্বারা শনাক্ত হলে আপনি শাস্তির সম্মুখীন হতে পারেন। কিন্তু আমরা যদি অর্গানিকলি ভাবে এবং একটু চিন্তা করে করে ইউজ করি তাহলে কেউ কিছু বলবে না। ধরেন ক্লাসে কিছু ছাত্ররা মেরে পরিকল্পনা করলেন, তারা সব সময় একে অপরের প্রশংসা করবে, যেন শিক্ষক বাদে সবাই মনে করে যে তারা সবাই সেরা, সেই ছেলেটা সবচেয়ে সেরা ছাত্র। এতে করে শিক্ষকের কাছে তার ভালো নাম হতেই পারে, মানে গুগলের র্যাঙ্ক বাড়বে। কিন্তু শিক্ষক যদি বুঝতে পারে যে ওই ছাত্রকে যে ভালো ছাত্র বানানো হয়েছে এটা ইচ্ছাকৃতভাবে, তো সত্যিকারের তার যোগ্যতা ছিল না, তাহলে তাকে কিন্তু শাস্তি পেতে হবে। যেমন গুগল পেনাল্টি দিবে এবং তার র্যাঙ্ক কমে যাবে। যদি তারা সত্যি ভালো ছাত্র হয় এবং অন্যরা স্বাভাবিকভাবে তাদের প্রশংসা করে, তাহলে কোনো সমস্যা হবে না। যেটা আমরা অর্গানিক ভাবে ব্যাকলিংক করে গুগলকে একটি সাইটকে উপরের দিকে উঠিয়ে দেই, যেটা গুগলের ব্যাকলিংক, অর্গানিক ব্যাকলিংক করা বলা হয়, এবং তাহলে গুগল শাস্তি দিবে না। তাহলে আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে। তে- তাহলে এসইও দৃষ্টিকোণ থেকে আমরা কি বুঝলাম? যদি পিবিএন সঠিকভাবে এবং প্রাকৃতিকভাবে হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু গুগল যদি বুঝতে পারে এটি কৃত্রিমভাবে বানানো হয়েছে তাহলে সাইটটি পেনাল্টি খেতে পারে এবং ওয়েবসাইটটি ডাউন হতে পারে বা র্যাঙ্কিং হারাতে পারে। তাহলে মূল কথা হলো প্রাকৃতিকভাবে বা ব্যাকলিংক করা ভালো, কিন্তু জোর করে বা ম্যানিপুলেশন করে আপনি যদি ব্যাকলিংক করেন বা পেভিএন করেন তাহলে আপনার ওয়েবসাইটটি ডাউন হতে পারে। আমরা কি ক্লিয়ার হয়েছে সবাই? তো আমরা যদি এখন দেখি লাস্টে হলো আমাদের ব্যাকলিংক। ব্যাকলিংকটি কি? ব্যাকলিংক কিন্তু আমরা তিন টাইপের ব্যাকলিংক আছে। অনেকে বুঝে না, তার জন্য আমি বুঝিয়েছি। একটি হলো ইনবাউন্ড লিংক, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, মানে ফার্স্ট ক্লাস থেকে পড়ে আসছি, যে অন্য সাইট থেকে আপনার সাইটে যদি যাই সেটাকে আমরা ব্যাকলিংক। যেমন মনে করেন আপনি ফেসবুক থেকে আমার যে ওয়েবসাইট আছে সেখানে আসবেন, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলছি? আমরা ব্যাকলিংক বা ইনবাউন্ড লিংক আমরা বলছি। আমরা ক্লিয়ার? আমি ফেসবুক থেকে যদি আমার ওয়েবসাইটে আসি তাহলে আমরা বলছি হলো ব্যাকলিংক বা ইনবাউন্ড লিংক, ঠিক আছে? তাহলে এটি হলো একটা টাইপ। আরেকটি হলো আউটবাউন্ড লিংক। আউটবাউন্ড লিংক কি? মনে করেন আমার ওয়েবসাইটে আছেন, ওয়েবসাইট থেকে আপনি ফেসবুকে যাবেন। আমার ওয়েবসাইটে আছেন, আমার ওয়েবসাইট থেকে আপনি ফেসবুকে যাবেন, তাহলে সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে আউটবাউন্ড লিংক। আমরা ক্লিয়ার হয়েছি? আউটবাউন্ড লিংক কি ক্লিয়ার? আপনার ওয়েবসাইট থেকে অন্য সাইটে যাওয়া যেটা আছে সেটাকে আমরা আউটবাউন্ড লিংক বলি। আমরা এই দুটো ক্লিয়ার? আশা করি আমরা এই জায়গাটি ক্লিয়ার। আশা করি ক্লিয়ার। যদি আমরা ইনবাউন্ড লিঙ্ক ও আউটবাউন্ড লিঙ্ক এটা নিয়ে যদি আমাদের কোনো সমস্যা থাকে, আমি আরো ইজি ভাবে বুঝিয়ে দিই। মনে করেন আপনি একটি পত্রিকা নিলেন, ঠিক আছে? পত্রিকা দিয়ে আপনি একটি বিজ্ঞাপন দিলেন,
ঠিক আছে, বিজ্ঞাপন দিলেন যে আমার দোকানে আসো। তো আমার দোকানে আসো, তো এটা কি হবে বলেন তো? আমার দোকানে আসো, এটি হবে ব্যাকলিঙ্ক। ঠিক আছে, আমার দোকানে আসো এটা কি হবে? ব্যাকলিঙ্ক। ক্লিয়ার? আমি এখানে বিজ্ঞাপন দিয়েছি আমার দোকানে আসো, এটি কি হবে? এটা হবে ব্যাকলিঙ্ক। এখন মনে করেন আপনি আমার দোকানে আসলেন, দোকানে এসে আমি ইলেকট্রনিক জিনিস সেল করি, আমার কাছে এসে বললেন আমার তো চাল ডাল লাগবে। ঠিক আছে, আমার কাছে এসে বললেন আমি চাল ডাল খুঁজছি, খুঁজি, আমাকে একটু চাল ডাল বের করে দেন, 1 কেজি চাল দেন। তো আমি বললাম আমার কাছে চাল নেই, আপনি পাশের দোকানে যান। কি বলেছি? পাশের দোকানে যান। তাহলে এই যে পাশের দোকানে যান বললাম, এটা কি লিঙ্ক? এটা হলো আউটবাউন্ড লিঙ্ক। তাহলে আমাকে বলেন, কেউ কি, কারো কি এখন সমস্যা হবে যে কোনটি ব্যাক লিঙ্ক এবং কোনটি আউটবাউন্ড লিঙ্ক? শুধুমাত্র এই জিনিসটি একটু চিন্তা করবেন। ঠিক আছে, যে কোনটি ইনবাউন্ড লিঙ্ক, কোনটি আউটবাউন্ড লিঙ্ক। একটু আজান হচ্ছে, আমি মিউট হয়ে যাচ্ছি। তো আমরা সবাই ইনবাউন্ড এবং আউটবাউন্ড বিষয়টি বুঝতে পেরেছি, সবাই ক্লিয়ার। তো নেক্সট লাস্ট যেটি বিষয়টি আছে সেটা খুবই ইজি। সেটা হলো ইন্টারনাল লিঙ্ক। আপনার ওয়েবসাইটের মধ্যে যদি কয়েকটি লিঙ্ক থাকে, একই ওয়েবসাইটে আমরা অনেকগুলো লিঙ্ক পেয়েছি, তো একই ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে এবং অনেকগুলো লিঙ্ক থাকে, সেগুলোকে কি বলে? ইন্টারনাল লিঙ্ক। এটি তো নর্মাল জিনিস, আমরা প্রায় দেখি। মনে করেন একটি ওয়েবসাইটে অনেকগুলো এসইও টিপস থাকে, কিওয়ার্ড টিপস থাকে, এগুলো সবই কি আপনার ইন্টারনাল লিঙ্ক। তাহলে ব্যাকলিঙ্ক আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এমন কেউ আছে আমাদের ব্যাকলিঙ্ক নিয়ে আমাদের কোনো সমস্যা আছে? আশা করি আমাদের কোনো সমস্যা থাকার কথা না। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম? আমরা কিন্তু একবারে সম্পূর্ণ সঠিক এবং সম্পূর্ণ ফ্রি। আমরা পুরোপুরি আমাদের সবকিছু ক্লিয়ার। আমাদের এসইও থিওরিটিক্যাল মোটামুটি আমরা জানি। ঠিক আছে, একবারে বেসিক, একবারে যেগুলো আর কি আছে। ঠিক আছে, তো এবিসিডি আমরা সিরিয়াসলি আমরা এ বি জানি। ঠিক আছে, সিরিও মনে হয় জানি না, আমরা এ বি জানি। ওকে, তো মোটামুটি আমাদের যা যা আর কি জানা দরকার মোটামুটি আমরা কিছুটা জানি। তো আমাদের এই দুটোই আর কি আমাদের আজকে ক্লাস টপিক, এগুলো আমরা জানি। নেক্সট ক্লাস আমরা অলরেডি জানি নেক্সট ক্লাসে কি হবে। যদি কারো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন। আমাদের এক্সাম 14 তারিখ, এতটুকু আমরা জানি। 14 তারিখ কয়টার দিকে? 14 তারিখ ঠিক 7টায় আমরা কিন্তু আমাদের এক্সাম ডেট, এক্সামের লিংক পাবো, এবং লিংকটি কপি করে আমরা গুগল ক্রোমে গিয়ে আমরা এক্সামটি দিব। কারো কোনো কোশ্চেন আছে? আর যদি আমরা, আমাদের খুব কষ্ট হয়, আমরা ক্লিক করেও কিন্তু এক্সামটি দিতে পারবো। ঠিক আছে, কিন্তু তাহলে আমাদের একটু দেখে শুনে এক্সাম দিতে হবে, যাতে আমাদের ভুলে মিসক্লিক না হয়। ঠিক আছে, কারণ আমরা জানি ফেসবুকে কিন্তু আমাদের আনসার গুলো সেভ হয় না। মনে, আশা করি সবার মনে আছে। আশা করি সবার মনে আছে। কারো কোনো কোশ্চেন আছে? আশা করি কারো কোনো কোশ্চেন নেই। কোশ্চেন থাকলে বলতে পারেন। আজকের ক্লাসটি কি খুব কঠিন লেগেছে? বুঝতে কোনো কঠিন লাগলে সেটাও বলতে পারেন। তাহলে সবাই ভালো থাকবেন, খুব ভালো মতো এক্সাম দিবেন। এক্সাম নিয়ে আমি কিন্তু কোনো রকম স্ক্রিনশট দিয়ে কমেন্ট করা এগুলো কিন্তু পছন্দ করবো না। আর অবশ্যই আমি বলেছি আমাদের কিন্তু সময় আছে, নিজেদের রোল নাম্বার অবশ্যই অফিস থেকে জোগাড় করে নেব, বাই চান্স যদি আমরা ভুলে যাই। ঠিক আছে, তো আমাকে অবশ্যই রাত্রি 7টার দিকে মেসেজ দেওয়া শুরু করবেন না, স্যার আমি রোল নাম্বার ভুলে গেছি। ওকে, আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ স্যার, ওই গত গত রাত্রে আমি হোমওয়ার্কটা শেয়ার করেছিলাম, হলো ইয়েলপের ওয়েব স্ক্রিপ্ট স্ক্রিপারের উপরে, একটু জি, দেখেন স্যার।
যে মানে মানে তৈরি করেছি গুগল শিটটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, আমি দেখবো। আর ওখানে যে স্ক্রিনশটটা আমি দিয়েছি, মানে স্ক্রিনশটটা দেওয়ার কারণ হলো যে মানে ওই যে ইমেল ভ্যালিডেটরের আরেকটা ইয়া থেকে সাইট থেকে দিয়েছিলাম। ওইটা উদাহরণস্বরূপ হিসাবে দিয়েছিলাম যে এক জায়গায় ভ্যালিড, এক জায়গায় নো, এক জায়গায় ফেল, এটা দেখাচ্ছে। এর জন্য দিয়েছিলাম স্ক্রিনশটটা। ঠিক আছে, আপনার যদি বেশি মনে হয়, আপনি একটা কাজ করতে পারেন। আপনি জাস্ট নিজে একটা মেল পাঠিয়ে দিবেন, মেলটা যায় নাকি যায় না, তাহলে দেখবেন। আচ্ছা, থ্যাংক ইউ ঠিক স্যার। আছে। থ্যাংক ইউ। ওকে, তাহলে ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই, গুড নাইট। গুড নাইট।